শুভ সন্ধ্যা। আমরা একটু দেরি করে শুরু করতে পারলাম। যাই হোক, আমরা আজকে যে টপিকটা আলোচনা করব সেটা মেইনলি হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। এটা সার্জারিতে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ এর কমপ্লিকেশন ম্যানেজমেন্ট হচ্ছে সার্জনদের প্রধান কাজ। কিন্তু এর মেডিকেল ম্যানেজমেন্ট এবং প্রিভেনশন এটা হচ্ছে মেইনলি হচ্ছে মেডিসিনের পিপলদের কাজ। আর আমরা সার্জন যারা, তারা মেইনলি হচ্ছে কমপ্লিকেশন অফ পেপটিক আলসার ডিজিজ ম্যানেজ করে থাকি। তাহলে এখান থেকে ভাইভাতে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ পেপটিক আলসার ডিজিজ, কমপ্লিকেশনস অফ ডিউডেনাল আলসার and metabolic changes that occur in pyloric stenosis and correction of it। এটা আসলে অনেক বড় একটা টপিক, যেটা পেপটিক আলসার ডিজিজের কমপ্লিকেশন গুলোকে কভার করে না এই তিনটা কোশ্চেন। কিন্তু আমরা যখন আলোচনা করব তাহলে সবগুলো বিষয় চলে আসবে, যেখান থেকে আমরা আসলে জানতে পারবো যে কি কি ধরনের কোশ্চেন থাকতে পারে এবং তার আনসারিং প্যাটার্নটা কিরকম হবে। পেপটিক আলসার ডিজিজ, এটা থেকে আমরা কমপ্লিকেশন গুলো যেগুলো আছে সেই কমপ্লিকেশন গুলো জানবো, এবং সেখান থেকে বিভিন্ন লেভেলে, যেমন হচ্ছে রিটেনে কোশ্চেন থাকতে পারে, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হিসেবে আমাদের লং কেসে থাকতে পারে, পারফোরেশনের এক্সরে থাকতে পারে, খুব কমনলি থাকে সেটা হচ্ছে অস্পিতে। আর ভাইভাতে তো অনেকগুলো টপিক এখান থেকে আসলে জিজ্ঞাসা করবে, এখান থেকে আসলে পার পাওয়া যাবে না। তাহলে আমরা যদি একটু পেপটিক আলসার সম্বন্ধে জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখি যে পেপটিক আলসারটা কি। যদিও নামের সাথে পেপটিক আলসার মিন্স হচ্ছে পেপসিনটা রিলেটেড, কিন্তু এখানে পেপসিনের কোনো রোল নাই। এখানে রোল আছে হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে এখানে মেইন ফ্যাক্টর, যেটা আলসারেশন করে। কোন কোন জায়গাতে আলসারেশন করে সেই জায়গাগুলো হচ্ছে স্টোমাকের লেসার ক্যাভিসারে, এটা মোস্ট কমনলি ডিউডেনামের ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম। দেন হচ্ছে কিছু একটোপিক সাইট আছে, যে সমস্ত সাইটে গ্যাস্ট্রিক মিউকোজা থাকে, সেই সমস্ত সাইটগুলোতেও দেখা যায় যে পেপটিক আলসার ডিজিজ হয়ে থাকে। তাহলে আমরা জানতে পারলাম যে পেপটিক আলসারটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য আলসারেশন অফ দ্য গ্যাস্ট্রিক মিউকোজা, ডিউডেনাল মিউকোজা। আর কিছু অ্যাটিপিক্যাল সাইট, সেটা হচ্ছে যেমন হচ্ছে মিকেলস ডাইভার্টিকুলামে হতে পারে, অনেক সময় হচ্ছে ইসোফেগাস, লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসে হতে পারে, এই সমস্ত জায়গাগুলোতে হতে পারে। অনেক সময় গ্যাস্ট্রোজেজনোস্টমি অথবা অন্য কোনো অ্যানাস্টোমোটিক সাইট, যেখানে স্টোমা তৈরি করা হয় দুইটা ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে কমিউনিকেশন, সেই সমস্ত জায়গাগুলোতেও এই আলসারেশনটা হতে পারে। বাট মোস্ট কমনলি হয় হচ্ছে লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাক এন্ড ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা জায়গা, স্টোমাক এবং হচ্ছে ডিউডেনামের ফার্স্ট পার্ট, এখানে আলসারেশন হচ্ছে, এবং আলসারেশন গুলো ইউজুয়ালি মিউকোজা এবং সাব মিউকোজা, এই দুইটা পোর্শন অফ দ্য ওয়ালকে ইনভলভ করে। সাধারণত মাসেল কে সাধারণত ইনভলভ করে না। তাহলে এর প্যাথোজেনেসিসটা কিরকম? প্যাথোজেনেসিস হচ্ছে, আমরা জানি যে স্টোমাক এবং ডিউডেনাম সব জায়গাতেই ইন্টেস্টাইনের কিছু প্রোটেক্টিভ ও ডিফেন্সিভ মেকানিজম থাকে, আবার এই আলসারেশনের জন্য কিছু ড্যামেজিং ফ্যাক্টর থাকে অথবা এগ্রেসিভ ফ্যাক্টর থাকে। ড্যামেজিং ফ্যাক্টর গুলো ড্যামেজ করতে শুরু করে, আর প্রোটেক্টিভ মেকানিজম গুলো সেগুলোকে প্রিভেন্ট করার চেষ্টা করে সব সময়। তো প্রোটেক্টিভ ফ্যাক্টর গুলো কি কি? প্রোটেক্টিভ ফ্যাক্টর গুলো হচ্ছে মিউকোজা, যে গ্যাস্ট্রিক মিউকোজা, সেখান থেকে বাইকার্বনেট সেক্রেশন হয়, যেটা গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে। এটা মেইনলি হচ্ছে ডিউডেনামে এই ঘটনাটা ঘটে, বাইকার্বনেট সেক্রেশন জুসের সাথে থাকে, সাধারণত প্যানক্রিয়াটিক জুসের সাথে এটা নিউট্রালাইজ করে। তাহলে এটা মানে ডিউডেনামের যে আলসারেশন সেটাকে প্রিভেন্ট করবে।
আর গ্যাস্ট্রিক মিউকোজা এটা সবসময় মিউকাস প্রোডাকশন করবে এবং এই মিউকাসটা হচ্ছে প্রোটেকশন দিবে। হাই ব্লাড ফ্লো যেখানে থাকবে সেখানে হচ্ছে আলসারেশনটা কম হবে, কারণ হচ্ছে ব্লাড ফ্লো সবসময় হচ্ছে এপিথেলিয়ালাইজেশনে হেল্প করে। তো কোনো জায়গায় যদি মাইল্ড অথবা ছোট কোনো ড্যামেজও হয়ে থাকে, সেটা হাই ব্লাড ফ্লোর কারণে খুব কুইকলি, যেমন হচ্ছে 24 ঘন্টার মধ্যে এটা রিপ্লেসড হয়ে যায় এপিথেলিয়াম। তারপর হচ্ছে গ্রোথ ফ্যাক্টর একটা মানে প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে কাজ করে। সেল রিনিউয়াল আমরা দেখলাম যে মানে হাই ব্লাড ফ্লোর কারণে এখানে সেল রিনিউয়ালটা খুব রিপিট হয়। আর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন ও এখানে প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে কাজ করে। আর ড্যামেজিং ফ্যাক্টর গুলোর মধ্যে হচ্ছে স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা ড্যামেজ করবে। অ্যাসিড সবসময় বার্ন করে, এটা আমরা জানি। এই জন্য হচ্ছে অ্যাসিড দেখবে যে কোনো জায়গায় লাগলেই সেটাতে আলসারেশন ফর্মেশন হয়, কিন্তু এখানকার অ্যাসিডটা অত স্ট্রং না যে কন্টিনিউয়াস সে আলসার প্রডিউস করতে পারবে, বরং হচ্ছে কিছু প্রোটেক্টিভ মেকানিজমের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে আলসার করতে পারে না। আর অত স্ট্রং কনসেন্ট্রেশনও এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে না। যাই হোক, তারপর হচ্ছে পেপসিন, এটাও একটা মানে ড্যামেজিং ফ্যাক্টর। তারপর কেউ যদি অ্যালকোহল খায় বা অ্যালকোহল ইনজেকশন করে, সেটা একটা ড্যামেজিং ফ্যাক্টর। স্মোকিং, এটা অ্যাসিড সেক্রেশন বাড়ায়। ডিউটেনাল রিফ্লেক্স অফ বাইল, ডিউটেনাম থেকে যদি কোনো কারণে বাইল স্টোমাকে যায়, এটা ইরিটেট করে এবং আলসারেশন করতে পারে। ইস্কেমিয়া, এটা প্রোটেকশন দিতে, ইস্কেমিয়া যখন হবে তখন হচ্ছে এপিথেলিয়াল টিস্যুগুলো ইজিলি স্ল্যাপ আউট হয়ে যাবে এবং আলসার হবে। এনএসএআইডি, এটা প্রোস্টাগ্ল্যান্ডিনকে কমায় দিবে। আমরা জানি যে এনএসআইডি প্রোস্টাগ্ল্যান্ডিনকে কমায় এবং এটা প্রোটেক্টিভ মেকানিজমটাকে ব্রিজ করে। এই জন্য হচ্ছে এনএসএআইডি এর জন্য অনেক বেশি আলসার ফর্মেশন। হাইপোক্সিয়া, এটাও আরেকটা হচ্ছে ড্যামেজিং ফ্যাক্টর। হাইপোক্সিয়ার কারণে হচ্ছে সেলগুলো ড্যামেজ হয়। আর হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, এটা এখনকার সময়ে সবচেয়ে কমন ফ্যাক্টর। আমরা আগে মনে করতাম যে আসলে গ্যাস্ট্রিক বা ডিউটেনাল আলসার এই দুইটাই হচ্ছে অ্যাসিডের কারণে, কিন্তু এখনকার সময়ে বেশিরভাগ আলসারই দেখা যায় যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনের কারণেই আলসারটা বেশি হচ্ছে মোস্ট অফ দ্য টাইম। আমাদের দেশে আমরা আসলে হেলিকোব্যাক্টার পাইলোরি এবং এনএসআইডি এই দুইটার জন্যই আলসারেশন বেশি পাই। আর ওয়েস্টার্ন কান্ট্রিতে যেগুলো থাকে সেগুলো হচ্ছে স্মোকিং প্লাস অ্যালকোহল, এই দুইটা বেশি রেসপন্সিবল। আসলে এখানে দেখানো হচ্ছে যে হেলিকোব্যাক্টার পাইলোরি কিভাবে আলসার করে, তো এটা আমরা পরবর্তীতে আবার ডিসকাস করছি। মোর দ্যান 75% আলসারেশন হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য হচ্ছে এখনকার সময়, এবং এটার কতগুলো কারণ থাকে যে কারণে হেলিকোব্যাক্টার পাইলোরি করে। এটা হচ্ছে জাস্ট মিউকোজার নিচে থাকে, গ্যাস্ট্রিক যে মিউকোজা আছে সেই মিউকোজার নিচে থাকে, এই জন্য হচ্ছে এটা সহজে ডিস্ট্রয়েড হয় না অ্যাসিডিক এনভায়রনমেন্টে। আর এটা হচ্ছে ইউরিয়াস প্রডিউস করে, যেটার কারণে হচ্ছে ইউরিয়াটা অ্যামোনিয়া এবং বাইকার্বনেট এই দুইটাতে স্প্লিটেড হয়। সো এটা একটা অ্যালকালাইন এনভায়রনমেন্ট তৈরি করে। তাহলে অ্যাসিডিক এনভায়রনমেন্টে একটা অ্যালকালাইন এনভায়রনমেন্ট তৈরি করে স্টোমাকের মধ্যে, তাহলে এটাও হেলিকোব্যাক্টার পাইলোরি নিজেকে সেভ করে এভাবে। এটার আরো হচ্ছে এটা মাইক্রো অ্যারোফিলিক, এটা খুব অল্প পরিমাণ অক্সিজেন নিয়েই বেঁচে থাকতে পারে, এই জন্য এটাকে আরো বেশি বেশি ভিরুলেন্ট করে, এটা সহজে ডিস্ট্রয় করা যায় না। তাহলে এই হেলিকোব্যাক্টার পাইলোরি এটা কিন্তু আস্তে আস্তে করে ইনফেকশনটা গ্যাস্ট্রিক মিউকোজাতে করতে পারে এবং আস্তে আস্তে করে গ্যাস্ট্রিক মিউকোজাটাকে ডিস্ট্রয় করতে পারে এবং ডিস্ট্রয় করে সেখানে আলসার ফর্মেশন করতে পারে। এবং এখানে আমরা দেখলাম যে কতগুলো সেলফ প্রোটেক্টিং মেকানিজমের মাধ্যমে সে এই এনভায়রনমেন্টে সার্ভাইভ করে।
এটা আরো পাওয়া যায় হচ্ছে ইসোফেগাসে পাওয়া যায়, তারপর হচ্ছে ডিউডেনামেও এটা পাওয়া যায়, আবার হচ্ছে মিকিওস ডাইভার্টিকুলাম যেটা সেই জায়গাগুলোতেও পাওয়া যায়, যেখানে হচ্ছে হেটেরোট্রপিক গ্যাস্ট্রিক মিউকোজা থাকতে পারে সেই সমস্ত জায়গায় এই হেলিকোব্যাক্টার পাইলোরি পাওয়া যায় এবং সেই সমস্ত জায়গায় এটা আলসার ফর্মেশন করে। এটা মেইনলি হচ্ছে টক্সিন প্রডিউস করে, যে কারণে হচ্ছে লোকাল টিস্যু ইনজুরি হয়। তারপর হচ্ছে এখানে কিছু ইমিউনো রেসপন্স তৈরি হয় টক্সিনের এগেনস্টে। তারপর গেস্ট্রিন সিক্রেশন হয় এবং সেটার জন্য অ্যাসিড সিক্রেশনটা বেড়ে যায়, এবং ডিউটেনামে যে ঘটনাটা সেটা ঘটায় সেটা হচ্ছে গ্যাস্ট্রিক মেটাপ্লেসিয়া করে সে। তাহলে ডিউটেনাল মিউকোজাটা গ্যাস্ট্রিক মিউকোজাতে কনভার্টেড হয়ে যায়। তাহলে এরকম ভাবে সে আলসারেশন গুলো করে। মেইনলি হচ্ছে টক্সিন প্রোডাকশনের মাধ্যমে এখানে একটা ইমিউনো রেসপন্স তৈরি করবে এবং গ্যাস্ট্রিন সিক্রেশনের মাধ্যমে অ্যাসিড সিক্রেশনটাকে বাড়ায় দেবে। এটাই হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরির কাজ। এনএসআইডি এখানে আমরা দেখছি যে আসলে কক্স 1 এবং কক্স 2 এই দুটাকে ইনহিবিট করে এবং সে নিজেই এই জায়গাটাকে ইরিটেট করে। এইগুলোর জন্য আসলে রিডিউসড ব্লাড ফ্লো হয়, এপিথেলিয়াল ড্যামেজ হয় এবং লিউকোসাইট অ্যাডহেরেন্স হয়। লিউকোসাইট এখানে মাইগ্রেট করে এবং সেখানে ইনফ্লামেশন তৈরি করে এবং আলটিমেটলি হচ্ছে মিউকোজাল ইনজুরি হয় এবং এর জন্য এভাবেই হচ্ছে গ্যাস্ট্রিক আলসারেশন ফর্মেশন হয় বা পেপটিক আলসার ডিজিজ হয়। সো আমরা দেখি যে মেইন দুইটা কারণ, সেই দুইটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি এবং নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই দুইটা কারণেই হচ্ছে পেপটিক আলসার ডিজিজ মেইনলি হচ্ছে। আরো কিছু ফ্যাক্টর এখানে দেখানো হচ্ছে, যেমন হচ্ছে অনেক সময় হচ্ছে জোলিঞ্জার এলিসন সিনড্রোম, এটা হতে পারে যেটাতে অনেক বেশি গ্যাস্ট্রিক মানে অ্যাসিড সিক্রেশন হয়। তারপর হচ্ছে হাইপার ক্যালসিমিয়ার কারণেও কিন্তু এটা হতে পারে, অর্থাৎ ক্যালসিয়াম ট্যাবলেট যারা খায় তাদের কিন্তু অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে মেলাটোনিন লেভেল যদি কম থাকে সেটার কারণে হচ্ছে এক্সেসিভ স্ট্রেস, এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যারা বেশি স্ট্রেসের মধ্যে থাকে তাদের পেপটিক আলসারেশন বেশি হয়। ফ্যামিলি হিস্ট্রি আরেকটা ব্যাপার, এবং একই ফ্যামিলিতে দেখা যায় যে একজনের পর আরেকজন এরকম পেপটিক আলসার ডিজিজে এফেক্টেড হতে থাকে। অ্যালকোহল এটা ওয়েস্টার্ন কান্ট্রির জন্য একটা বড় ফ্যাক্টর। হেলিকোব্যাক্টার পাইলোরি এবং এনএসআইডি এই দুটা মোস্ট কমন ফ্যাক্টর ফর পেপটিক আলসার ডিজিজ। এট এ গ্লান্স যদি আমরা দেখি, আমরা আগেই বলেছি যে এনএসআইডি হেলিকোব্যাক্টার পাইলোরি এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইটিওলজিক্যাল ফ্যাক্টর। দেন হচ্ছে ডিউডেনাল আলসারটা গ্যাস্ট্রিক আলসারের চেয়ে মোর কমন। আর হচ্ছে সিমটম যেগুলো আছে সেগুলো দুইটার ক্ষেত্রে আলাদা করা একটু ডিফিকাল্ট। গ্যাস্ট্রিক আলসারটা ম্যালিগন্যান্ট হতে পারে, বাট এটা বিনাইন আলসারের মতোই প্রেজেন্ট করতে পারে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে গ্যাস্ট্রিক আলসার যখন আমরা পাবো সেটা সবসময় একটা ম্যালিগন্যান্সির সম্ভাবনা থাকে এবং ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনও হতে পারে এমনকি, কিন্তু ডিউডেনাল আলসারটা আবার এরকম না। ডিউডেনাল আলসারটা এটা মোস্টলি হচ্ছে বিনাইন। সো গ্যাস্ট্রিক আলসার বা স্টোমাক আলসার যখন আমরা পাবো তখন আমাদের প্ল্যান থাকবে যে এটা বায়োপসি করে ম্যালিগন্যান্সি রুল আউট করতে হবে। হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাকিডেশন থেরাপি যদি দেওয়া যায় তাহলে হচ্ছে খুব সহজেই এই আলসার গুলো থেকে রিলিফ পাওয়া যায় এবং এই জন্য হচ্ছে ট্রিপল থেরাপি পরবর্তীতে আসলে বলবো আমরা ট্রিপল থেরাপি এটা তৈরি হয়েছে এবং ট্রিপল থেরাপি দিয়ে হেলিকোব্যাক্টার পাইলোরিকে ডিস্ট্রয় করা যায়। আর হচ্ছে গ্যাস্ট্রিক অ্যান্টি সেক্রেটরি এজেন্ট যেগুলো আছে যেমন পিপিআই,
মোস্ট কমনলি এখন ব্যবহার করা হয় সেগুলো এই আলসার হিলিং এ কাজ করে। লং টার্ম অনেক কমপ্লিকেশন আছে যেগুলো ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। পারফোরেশন, তারপর হচ্ছে ব্লিডিং, আর হচ্ছে স্টেনোসিস, এই তিনটাই হচ্ছে মোস্ট কমন কমপ্লিকেশন, লং টার্ম কমপ্লিকেশন। আর এই কমপ্লিকেশন গুলোর ম্যানেজমেন্ট মেইনলি হচ্ছে সার্জিক্যাল, অনেক সময় হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্টেও পেশেন্ট ইমপ্রুভ করে। তো এটা ছিল আসলে ডিজিজ, কিন্তু আমরা মেইনলি যে পেপটিক আলসার ডিজিজটা আলোচনা করছিলাম সেটার কন্টিনিউশনে চলে আসি। তো সেটা যদি কন্টিনিউ করি তাহলে পেপটিক আলসার ডিজিজ এটা কিভাবে প্রেজেন্ট করবে? মেইনলি হচ্ছে পেপটিক আলসার ডিজিজ অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করে, এবং সেই পেইনটা থাকে মোস্টলি হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজনে, মিড এপিগ্যাস্ট্রিক রিজনে। সাধারণত পেইনটা হচ্ছে কন্টিনিউয়াস থাকে এবং মাইল্ড একটা পেইন থাকে। এটা জেনারেলি টলারেবল হয়, কিন্তু এটা এপিসোডিকও হতে পারে। এপিসোডিক মিন্স হচ্ছে মাঝে মাঝে এটা বাড়বে, মাঝে মাঝে এটা কমবে। দুইটা পেইনের দুই রকম ক্যারেক্টারিস্টিক্স। সাধারণত দেখা যায় যে স্টোমাক আলসারের জন্য যে পেইন হয় সেই পেইনটা সাধারণত ফুড ইনজেকশনের পরে এটা বাড়তে পারে। আর ডিউটেনাল আলসারের পেইনটা হচ্ছে এমটি স্টোমাকে বেশি হতে পারে। এই দুইটা আলাদাভাবে ক্যাটেগরাইজ করা যায়, দুইটা ডিফারেন্সিয়েট করা যায়। আর যখন পেইনটা কনস্ট্যান্ট হয়, এপিসোডিক পেইনটা যখন কনস্ট্যান্ট হয়, তখন এটা মনে করতে হবে যে আলসারটা অনেক ডিপ এবং এটা হিল হচ্ছে না। এপিসোডিক পেইনটা হয় হচ্ছে যখন একটা সময় চলতে থাকে, যখন হচ্ছে কিছু আলসার থাকে, আবার প্রোটেক্টিভ মেকানিজম গুলো যখন এগ্রাভেটেড হয়, তখন হচ্ছে আলসারটা হিল হয়ে যায়। যেমন এক মাস এরকম আলসারেটেড থাকলো, পরে আবার এক মাস, 2 মাস, 3 মাস ভালো থাকলো, আবার আলসারেশন হলো, আবার ভালো হলো, এটা হচ্ছে এপিসোডিক পেইন। কিন্তু যখন ডিপ আলসার হবে তখন এটা হিলিং এ বেশ সময় লাগবে, এই জন্য হচ্ছে কনস্ট্যান্ট একটা পেইন হয়। পেইনটা যখন ব্যাকে রেডিয়েট করে তখন এটা মনে করতে হবে যে এটা ডিউটেনামের পোস্টেরিয়র ওয়ালে হচ্ছে এবং সেটা পেনিট্রেট করছে হচ্ছে প্যানক্রিয়াসে, এবং প্যানক্রিয়াসের ইনফ্লামেশনের কারণেই এটা ব্যাকে রেডিয়েট করতে পারে। যখন পেইনটা হচ্ছে লোকালাইজড পেরিটোনাল ইরিটেশন করবে, তখন এটা ইন্ডিকেট করবে যে পারফোরেশন হয়েছে। কারণ হচ্ছে পারফোরেশনের ফলে গ্যাস্ট্রিক যে কন্টেন্টস গুলো আছে সেটা লোকাল পেরিটোনিয়ামকে ইনফ্লাম করবে এবং লোকালাইজড পেরিটোনাইটিস করবে, যেটা আলটিমেটলি জেনারেলাইজড পেরিটোনাইটিসে কনভার্ট করতে পারে। তাহলে পেইনটা হবে এপিগ্যাস্ট্রিক, এটা বিরক্তিকর একটা পেইন, নোয়িং পেইন, যে প্যাকে রেডিয়েট করতে পারে যখন প্যানক্রিয়াসকে সে ইরিটেট করবে। খাওয়ার পরে এই পেইনটা সাধারণত কমে যায়, আবার অন্যটার ক্ষেত্রে পেইনটা বাড়তে পারে, কিন্তু এমটি স্টোমাকে পেইন সাধারণত বেশিই থাকে। ইটিং এর পরে যখন হচ্ছে নিউট্রালাইজ হয়ে যায় অ্যাসিড গুলো, তখন সাধারণত পেইনটা কমে। আর পেইনটা হচ্ছে ইন্টারমিটেন্ট হয় এবং এটা কন্টিনিউয়াস সাধারণত হয় না, কিন্তু ইন্টারমিটেন্ট হয়। দেখা যায় যে কোনো সময় বাড়ে এবং কোনো সময় কমতে থাকে। পিরিয়ডিসিটি যেটা বলা হলো, পিরিয়ডিসিটি হচ্ছে 2-3 মাস পেশেন্টের পেইন থাকবে, 2-3 মাস পেশেন্ট ভালো থাকবে আলসার হিল হয়ে গেলে। ভমিটিং কখন হবে? ভমিটিং হবে তখনই যখন হচ্ছে কমপ্লিকেশন ডেভেলপ করবে। কমপ্লিকেশন মিন্স হচ্ছে যখন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডেভেলপ করবে। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয় হচ্ছে পাইলোরিক স্টেনোসিসের জন্য। এটা ক্রনিক একটা আলসার যখন থাকে সেখানে ফাইব্রোসিস হয়, এবং ফাইব্রোসিস হয়ে ওই জায়গাটা ন্যারো হয়ে যায়, তখন হচ্ছে পাইলোরিক স্টেনোসিস ডেভেলপ করে এবং এটার কারণে ভমিটিং হয়।
ওয়েট কমে যায় সাধারণত, আবার পেশেন্টের ওয়েট গেইনও হতে পারে, দুইটাই হয়। ওয়েট লস এবং ওয়েট গেইন দুইটাই হতে পারে, কিন্তু কোনো একটা চেঞ্জ পেশেন্টের হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ব্লিডিং হয় সাধারণত হচ্ছে কন্টিনিউয়াস আলসার থেকে উজিং হয়ে হয়ে কিছুটা ব্লিডিং হয়, এবং সেই ব্লিডিংটা ইউজুয়ালি মেলেনা আকারে, এটা স্টুলের সাথে পাস করে করে মিক্সড হয়ে হয়ে অল্টার্ড হয়ে হয়ে মেলেনা আকারে প্রেজেন্ট করে। মেলেনাটা হচ্ছে ব্ল্যাক টারি স্টুল, ফাউল স্মেলিং। এটা কালো আলকাতরার মতো দেখতে, এবং এটা ফাউল স্মেলিং হয়, এবং এটা স্টিকি টু দা প্যান, মানে টয়লেটের প্যানের সাথে এটা লেগে থাকবে, এবং যখন টয়লেট ফ্লাশ করা হবে তখন এটা রেড কালার দিবে, লাল রঙের হবে। এটা হচ্ছে মেলেনা। আর যদি এক্সেসিভ ব্লিডিং হয়, যেটা হচ্ছে ডিউডেনাল আলসারের পোস্টেরিয়র ওয়ালে যদি হয়, ডিউডেনামের পোস্টেরিয়র ওয়ালে, সেই আলসারটা গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিকে, ডিউডেনামের ফার্স্ট পার্টের পিছন দিয়ে যেটা পাস করে, সেটাকে ইরোড করবে এবং এক্সেসিভ ব্লিডিং হবে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থেকে। তখন হচ্ছে হেমাটেমেসিস হিসেবে পেশেন্ট প্রেজেন্ট করবে এক্সেসিভ ব্লিডিং নিয়ে। এবং ক্রনিক যে ব্লিডিংটা হচ্ছে, এই কারণে পেশেন্টের মাইক্রোসাইটিক এনিমিয়া সাধারণত থাকে। আর এক্সামিনেশন করলে সাধারণত এপিগ্যাস্ট্রিক রিজিয়নে টেন্ডারনেস পাওয়া যায়। ডায়াগনোসিস আসলে এটা হিস্ট্রি এবং এক্সামিনেশন এবং আলটিমেটলি কিছু ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস করা যায়। ল্যাবরেটরি টেস্ট করে খুব বেশি কিছু আসলে পাওয়া যায় না। এখানে অন্যান্য ডিজিজ গুলোকে এক্সক্লুড করা হয়, যেমন হচ্ছে সিরাম অ্যামাইলেজ যদি এখানে করা হয় তাহলে মানে প্যানক্রিয়াটাইটিস অন্তত এক্সক্লুডেড হলো। গ্যাস্ট্রিক রিজনে পেইনের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। সো সিরাম অ্যামাইলেজ লেভেল এই প্যানক্রিয়াটাইটিসকে এক্সক্লুড করবে। তারপর হচ্ছে চেস্ট রেডিওগ্রাফ যদি করি তখন কমপ্লিকেশন সেটা আসলে আছে কিনা সেটা আমাদেরকে বলে দেবে। কমপ্লিকেশন মিনস হচ্ছে পারফোরেশন হলে পরে সেটা কিসেন্টিক গ্যাস শ্যাডো দিবে, সেটা আমরা পরবর্তীতে দেখব যে কিরকম হয়। এই জন্য হচ্ছে চেস্ট রেডিওগ্রাফ করা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা ইনভেস্টিগেশন সেটা কন্ট্রাস্ট এক্সরে। এটা হচ্ছে কন্ট্রাস্ট এক্সরে। নর্মাল এক্সরেতে কোনো কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল বা ডাই ব্যবহার করা হয় না। কন্ট্রাস্ট এক্সরেতে যেটা করা হয় এটা হচ্ছে রেডিও ওপেক অথবা রেডিও লুসেন্ট ডাই ব্যবহার করা হয়। রেডিও ওপেকটা হচ্ছে বেরিয়াম, আর রেডিও লুসেন্টটা হচ্ছে এয়ার ব্যবহার করি, অথবা গ্যাস্ট্রোগ্রাফিন ব্যবহার করি, যেটা এক্সরেতে সাদা দেখা যায়। এবং এটা স্টোমাকের আউটলাইনটাকে খুব ভালো ডেলি হচ্ছে বেরিয়াম মিল এক্সরে। বেরিয়াম খাওয়াই দেওয়া হয় এবং সেটা স্টোমাকে থাকে, তখন এক্সরে নিলে বেরিয়াম মিল এক্সরে আমরা পাই। আর ডাবল কন্ট্রাস্ট হচ্ছে যখন বাতাস এবং বেরিয়াম দুটাই মানে খাওয়াই দেওয়া হয়, তখন হচ্ছে ডাবল কন্ট্রাস্ট হয়। সেটাতে আরেকটু ভালো বোঝা যায়, কারণ হচ্ছে বেরিয়াম দেওয়ার পরে যখন বাতাস ইন্ট্রোডিউস করা হয় তখন হচ্ছে বাতাসের চাপে বেরিয়ামটা স্টোমাকের ওয়ালে খুব ভালো করে লেগে থাকে, তখন স্টোমাকের আউটলাইনটা আরো ভালো বোঝা যায়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে গিটার কার্ভেচারটা এটা মোটামুটি ইউনিফর্ম, একই রকম, কিন্তু লেজার কার্ভেচার এখানে ইউনিফর্ম হয়ে এখানে হচ্ছে বেরিয়ামটা একটু বেশি ওয়ালের মধ্যে পেনিট্রেট করে গেছে। দ্যাট মিনস এখানে একটা গর্ত আছে যেখানে বেরিয়াম ঢুকতে পারলো, এবং এটাই হচ্ছে আলসার। এখানে আরো ভালোভাবে ডিসক্রাইব করা আছে, দেখো এটা স্টোমাক, পেরিস্টালসিসের কারণে আসলে শেপটা এরকম হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা এরকম জিনিস বেরিয়াম বেশি পেনিট্রেট করছে, দ্যাট মিনস হচ্ছে এই জায়গাতে একটা গর্ত আছে,
যেটা থাকার কথা ছিল না। সো এটা হচ্ছে আলসার। এন্ডোস্কোপি করলে খুব ভালো আসলে বলছে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে একটা এরিয়া, সেই এরিয়াটা হচ্ছে আলসারেটেড। এন্ডোস্কোপি আরেকটা সুবিধা সেটা হচ্ছে এন্ডোস্কোপি করে আমরা এখান থেকে যদি সাসপিশিয়াস মনে করি, যেমন স্টোমাকে আলসার হলে পরে সেটা আমরা সবসময় সাসপিশিয়াস মনে করব এবং সেখান থেকে আমরা বায়োপসি নিতে পারবো। এবং এই বায়োপসিটা সাধারণত এই যে কোনো আলসারকে 4টা ভাগে ভাগ করে প্রত্যেকটা কোয়াড্রেন্ট থেকে অ্যাটলিস্ট 2টা করে মানে বায়োপসি নেওয়া হয়। তাহলে যদি বায়োপসি নেগেটিভ আসে। টিস্যু নেয় এবং সেটা হিস্টোপ্যাথোলজিতে পাঠায় এবং হিস্টোপ্যাথোলজিস্ট এটা দেখে বলে যে এখানে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন আছে কি নাই। হেলিকোব্যাক্টার পাইলোরি আছে কি নাই এটাও আমাদেরকে আসলে বুঝতে হবে। পাইলোরি এগেইনস্টে আমরা স্পেসিফিক মেডিকেশন ব্যবহার করে থাকি এবং সেই স্পেসিফিক মেডিকেশন দিলে পরে হেলিকোব্যাক্টার এরাডিকেটেড হবে। কারণ আমরা জানি যে এখনকার মোস্ট অফ দ্য আলসারস অ্যাবাউট 80 to 85% হচ্ছে ডিউ টু হেলিকোব্যাক্টার পাইলোরি। তো এটার জন্য আসলে সিরামের ব্লাডের টেস্টও করা যায়, আবার এন্ডোস্কোপি করে সেখান থেকেও স্যাম্পলিং করা যায়। তাহলে ব্লাডের কিছু অ্যান্টিবডি টেস্ট আছে, সিরাম অ্যান্টিবডি, যেটা হচ্ছে দেখে আমরা বুঝতে পারি, দেখাবো। আর হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে নিয়ে সেটা স্টাডি করা, কিন্তু এটা ইনভেসিভ টেস্ট। তো ইনভেসিভ টেস্ট করার আগে আমরা সাধারণত স্ক্রিনিং টেস্ট করে নেই এবং সেই স্ক্রিনিং টেস্ট হচ্ছে অ্যান্টিবডি টেস্ট। সিরামে যে অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডি আমরা টেস্ট কিটে দিয়ে যদি পজিটিভ বা নেগেটিভ পাই সেটার উপর বেস করে পরবর্তীতে দরকার হলে এন্ডোস্কোপি করে মিউকোজা স্যাম্পলিং করা হয়। সো ওইটা দিয়ে আমরা বুঝতে পারবো যে হেলিকোব্যাক্টার পাইলোরি এই আলসারের পজিটিভ ফ্যাক্টর কিনা। তো আমরা ম্যানেজমেন্ট যখন করব আলসারের, মেডিকেল ম্যানেজমেন্ট মেইনলি, সেখানে হেলিকোব্যাক্টার পাইলোরির এগেইনস্টে আমাদের টার্গেটেড থেরাপি থাকবে। দেন হচ্ছে অ্যাসিড সিক্রেশন যেখানে বেশি হচ্ছে সেখানে অ্যাসিড সিক্রেশনের যে ড্রাগ গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব এবং আলটিমেটলি মিউকোজাল যে ব্যারিয়ারটা আছে সেই ব্যারিয়ারটাকে ইনক্রিজ করার জন্য আমরা কিছু ড্রাগ ব্যবহার করব। তাহলে মিউকোজাল ব্যারিয়ারকে আমরা বাড়ানোর জন্য ড্রাগ দিব, অ্যাসিড সিক্রেশন কমানোর জন্য ড্রাগ দিব এবং হেলিকোব্যাক্টার পাইলোরির এগেইনস্ট আমরা কিছু ড্রাগ দিব। আরো কিছু ফ্যাক্টর আমরা দেখছিলাম যে রেসপন্সিবল, যেমন হচ্ছে কিছু মেডিকেশন রেসপন্সিবল ছিল, লাইফস্টাইল রেসপন্সিবল ছিল, এগুলো আমরা চেঞ্জ করব। মেডিকেশনের মধ্যে হচ্ছে এনএসএআইডি এবং অ্যাসপিরিন, এগুলোকে আমরা বাদ দিয়ে দিব। তারপর হচ্ছে লাইফস্টাইল চেঞ্জের মধ্যে হচ্ছে স্মোকিং চেঞ্জ করতে হবে, স্মোকিং স্টপ করতে হবে, অ্যালকোহল নেওয়া যাবে না, কফি বা টি এগুলো অ্যাভয়েড করতে হবে। তারপর হচ্ছে স্ট্রেসফুল অ্যাক্টিভিটি গুলো
স্ট্রেসফুল অ্যাক্টিভিটি গুলো অ্যাভয়েড করতে হবে। সো এগুলো করলে পরে আলটিমেটলি আলসার হিল হবে। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে যে অ্যাসিডটা সেক্রেশন হয়ে গেছে সেটাকে তো আর বের করা যাবে না, সেটাকে নিউট্রালাইজ করতে হবে। আমরা যে ড্রাগটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যান্টাসিড। সেটা হচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড দিলে পরে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড টেস্টমার্কে আছে সেটা নিউট্রালাইজ হয়ে যাবে আলটিমেটলি। সো এক্সেস অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য অ্যান্টাসিড ব্যবহার করা হয়। আর হচ্ছে যাতে এক্সেস হাইড্রোক্লোরিক অ্যাসিড সেক্রেশন না হয় সেই জন্য হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর এবং H2 ব্লকার, এই দুইটা ড্রাগ করা হয়। H2 ব্লকার এখন মোস্টলি হচ্ছে ব্যান্ড সারা ওয়ার্ল্ড ওয়াইড। শুধুমাত্র ফ্যামোটিডিন ড্রাগ যেটা আছে, ফ্যামোটিডিন H2 ব্লকারের মধ্যে, সেটা এখনো পর্যন্ত প্রচলিত আছে। কিন্তু H2 ব্লকারের চাইতে বেটার হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প ইনহিবিটর আমরা জানি এগুলো অনেকগুলো ড্রাগ আছে, এগুলো আমরা খেয়ে খেয়ে আসলে অভ্যস্ত। প্রত্যেকটা ফ্যামিলিতেই প্রোটন পাম্প ইনহিবিটর অনেক বেশি ব্যবহৃত হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত যে ড্রাগ সেটাই বলা চলে যে গ্যাসের ওষুধ, আর হচ্ছে প্যারাসিটামল। সো ওমিপ্রাজল, রিবিপ্রাজল, পেন্টোপ্রাজল, ইসোমেপ্রাজল, এই সমস্ত ড্রাগগুলোই হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। আমরা বলছিলাম যে আরেকটা ড্রাগ ব্যবহার করা যায় যেটা হচ্ছে মিউকোজাল প্রোটেকশন দিবে, সেটা হচ্ছে সুপ্রালফেট। সেটা হচ্ছে সুপ্রালফেট। এই সুপ্রালফেট যদি দেওয়া হয় তাহলে মিউকোজাতে সে একটা ব্যারিয়ার তৈরি করে, প্রোটেক্টিভ ব্যারিয়ার, এবং সেই ব্যারিয়ার বা কোটিংটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড পেনিট্রেট করতে পারে না। তখন হচ্ছে ওই আলসারটা ইজিলি হিল হয়। এটাই হচ্ছে সুপ্রালফেটের কাজ। প্রোটন পাম্প ইনহিবিটর অথবা H2 ব্লকার, এই দুইটা সাধারণত 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ যদি দেওয়া হয় তাহলে দেখা যায় যে আলসারগুলো ইজিলি হিল হয়। সো আর যে ড্রাগ আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যান্টি হেলিকোব্যাক্টার পাইলোরি ড্রাগ, এবং সেগুলোর মধ্যে ট্রিপল থেরাপি, এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ থেরাপি। এই ট্রিপল থেরাপির মধ্যে সাধারণত দুইটা অ্যান্টিবায়োটিক থাকে এবং একটা হচ্ছে অ্যাসিড সিক্রেশন কমায় এরকম একটা ড্রাগ থাকে। তাহলে প্রোটন পাম্প ইনহিবিটরের মধ্যে যে কোনো একটা থাকবে, পিপিআই এর মধ্যে যে কোনো একটা থাকবে, এবং দুইটা অ্যান্টিবায়োটিক থাকবে। দুইটা অ্যান্টিবায়োটিকের মধ্যে দেখা যায় যে অ্যামক্সিসিলিন, ক্লাইথ্রোমাইসিন, এই কম্বিনেশনটা সবচাইতে বেশি ব্যবহার করা হয়। আর অনেক সময় অ্যামক্সিসিলিনের পরিবর্তে মেট্রোনিডাজল অথবা টেট্রাসাইক্লিন, এই দুইটা ড্রাগও ব্যবহার করা হয়। তাহলে দুইটা অ্যান্টিবায়োটিকের মধ্যে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক অ্যামক্সিসিলিন এবং ক্লারিথ্রোমাইসিন, এই দুইটা ড্রাগ, অথবা হচ্ছে মেট্রোনিডাজল অথবা হচ্ছে টেট্রাসাইক্লিন, আর সাথে হচ্ছে যে কোনো একটা প্রোটন পাম্প ইনহিবিটর। এবার আসি আমাদের সার্জিক্যাল টপিকে, যেটা নিয়ে সত্যিকার অর্থে আমাদের পড়ার বিষয়, সেটা হচ্ছে কমপ্লিকেটেড পেপটিক আলসার ডিজিজ। যখন পেপটিক আলসার ডিজিজ নর্মাল প্রেজেন্টেশনের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটার ডিল করবে ফিজিশিয়ানরা। যখন এটা কমপ্লিকেশন হয়ে যাবে তখনই সার্জনদের কাছে আসবে এবং সার্জনরা সেটা ডিল করবে। সো এখনকার সময়ে কমপ্লিকেশন খুব রেয়ার, কারণ হচ্ছে এত ভালো ভালো অ্যাসিড রিডিউসিং ড্রাগ পাওয়া যায়, তার মধ্যে কমপ্লিকেশন হওয়াটা খুবই আনইউজুয়াল। কিন্তু আমাদের দেশ আসলে প্রত্যেকটা মানুষেরই বলা হয় যে গ্যাসের সমস্যা আছে। গ্যাস বলতে তারা বোঝায় হচ্ছে অ্যাসিডিটি, এবং বলা যায় যে বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে। এত গ্যাস থাকতে গ্যাসের সংকট
that means হচ্ছে পাইলোরিক স্টেনোসিস, এটার একটা কমপ্লিকেশন। কন্টিনিউয়াস একটা হিমোরেজ যেটা মাইল্ড, এটা হতে পারে কারণ আলসার থেকে সবসময় কিছু পরিমাণ ব্লিডিং হয়ে থাকে এবং সেটা মেলানা আকারে স্টুলের সাথে পাস করতে পারে। কিন্তু যখন প্রফিউজ ব্লিডিং হয় তখন ধরে নেওয়া হতে পারে যে এটা আইদার মানে ইসোফেজিয়াল ভেরিক্স থেকে হচ্ছে, অথবা এটা ডিউডেনামের ফার্স্ট প্রোডাক্টে পোস্টেরিয়র ওয়ালে আলসার থেকে হচ্ছে। তাহলে যদি হিউজ এবং প্রফিউজ ব্লিডিং হয় এবং সেটা হেমাটোমেসিস হিসেবে এক্সপ্রেস করে, তখন ধরে নিতে হবে দুইটা সোর্স, একটা হচ্ছে ইসোফেজিয়াল ভেরিক্স থেকে হচ্ছে, অথবা পেপটিক আলসার ডিজিজ যেটা ডিউডেনামের ফার্স্ট পার্ট এর পোস্টেরিয়র ওয়ালে যেখানে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিটা পাস করে সেই জায়গাতে ইরোশন করে ব্লিডিং হচ্ছে। তো এই ধরনের পেশেন্ট হেমাটোমেসিস নিয়ে প্রেজেন্ট করে এবং তারা খুব প্লেমিক হয়ে যায় এবং তো এই ধরনের ব্লিডিং এর ম্যানেজমেন্ট আসলে হিমোরেজের যে ম্যানেজমেন্ট, ট্রমা পেশেন্টের যে ম্যানেজমেন্ট সেরকমই, এবং ইমিডিয়েট হচ্ছে মেইন কাজ, এবং সেটা হচ্ছে এবং যখনই ব্লাড অ্যারেঞ্জ করা যায় সাথে সাথে হচ্ছে ব্লাড দিয়ে পেশেন্টকে রিসাসিটেট করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। কন্ট্রোল করার জন্য আমাদের স্পেসিফিক কিছু ইন্টারভেনশন দরকার হবে এবং সেটা আমরা বাইরে থেকে কোনোভাবেই বন্ধ করতে পারবো না। দেখা যায় যে মেডিকেশনের মাধ্যমে এই ধরনের হেমোরেজ বন্ধ করাটা খুব ডিফিকাল্ট হয়। সো এটার জন্য এন্ডোস্কোপি হচ্ছে মাস্ট। এন্ডোস্কোপি ইমিডিয়েট বার্জেন্ট এন্ডোস্কোপি করতে হবে এবং এন্ডোস্কোপি করে সাইটটা আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন সাইড থেকে ব্লিডিং হচ্ছে, এবং তারপর হচ্ছে ওই সাইটে কিছু থেরাপি যদি অ্যাপ্লাই করা যায়, এন্ডোস্কোপিক থেরাপি, তাহলে এখানে দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে থার্মোকোয়াগুলেশন আমরা দিতে পারি, যেমন হচ্ছে ডায়াথার্মি দিয়ে ওই জায়গাটাকে, ডায়াথার্মি দিয়ে ওই ভেসেলটাকে আমরা কোয়াগুলেট করতে পারি। আর হচ্ছে করতে পারি, তাহলে ক্লিপিং, থার্মোকোয়াগুলেশন, স্ক্লেরোজিং এজেন্ট এবং ভ্যাসোকনস্ট্রিক্টর এজেন্ট লোকালি ব্যবহার করা যেতে পারে। এভাবে আমরা এই প্রফিউজ বন্ধ করতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আইডেন্টিফাই
একটা এজেন্ট দিয়ে এম্বোলাইজ করে দেয়। এম্বোলাইজ মানে হচ্ছে এই ভেসেলটাকে বন্ধ করে দেওয়া হয়। ভেসেলের ভিতরে ফোম দিয়ে অথবা হচ্ছে মেটালিক কয়েল দিয়ে যখন এটাকে বন্ধ করে দেওয়া হয়, এম্বোলাইজ করে দেওয়া হয়, তখন কিন্তু এই ব্লিডিংটা হয় না। তাহলে এটা সার্জারি ছাড়া বা এন্ডোস্কোপি ছাড়া আসলে পসিবল। সেটা হচ্ছে এন্ডোভাস্কুলার টেকনিক অ্যাপ্লাই করে এটা করাটা পসিবল। সো এখানে হচ্ছে এম্বোলাইজেশন অফ দ্য গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, এবং এই এম্বোলাইজেশনের পরে দেখা যাচ্ছে যে এখানে আর কোনো ব্লিডিং হচ্ছে না। সো এটা সাকসেসফুল একটা এম্বোলাইজেশন ছিল অফ দ্য গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেবল এবং খুবই ইফেক্টিভ একটা ওয়ে অফ স্টপিং ব্লিডিং ফ্রম দ্য আলসার। সো কিছু কিছু আলসার যে ব্লিডিং আমরা ম্যানেজ করতে পারবো না, সেটা দেখা যায় যে 5 to 10% পেশেন্ট। সেই পেশেন্ট গুলোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অপারেটিভ সার্জারিতে যেতে হয়, এবং সেই অপারেটিভ সার্জারিতে কখন যাব সেটা আমাদেরকে মানে নির্ধারণ করবে আসলে এন্ডোস্কোপি ওয়েটা যখন ফেইল করবে, যখন কন্টিনিউয়াস ব্লিডিং হতে থাকবে এবং ট্রান্সফিউশন, রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন দরকার হবে। সাধারণত দেখা যায় যে মোর দেন 6 ইউনিট ওপেন প্রসিজারের মধ্যে চলে যাই, এবং ওপেন প্রসিজারের মধ্যে যেটা করা হয় সেটা হচ্ছে ডিউডেনামকে ওপেন করা হয়, কারণ আমরা জানি যে ডিউডেনামের ফার্স্ট পার্টে আলসার এবং সেটা পোস্টেরিয়রলি। সো ডিউডেনামকে ওপেন করা হয় এবং ওপেন করার পরে পিছনে গিয়ে ব্লিডিং ভেসেলটাকে আইডেন্টিফাই করা হয় এবং সেই ভেসেলটাকে সুচার ম্যাটেরিয়াল দিয়ে রান ওভার করা হয়, মানে হচ্ছে স্টিচ দিয়ে সেটাকে বন্ধ করা হয়। এটাই হচ্ছে আসলে ওয়ে অফ স্টপিং ব্লিডিং ফ্রম দ্য গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। দেন মোস্ট কমন কমপ্লিকেশন, যেটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, ছাত্রদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পারফোরেশন। যখন ডিউডেনাল আলসারটা অনেকটা ডিপ হয় এবং সেটা ফুল থিকনেসকে কভার করে, তখনই কিন্তু সেটা পারফোরেটেড হয়ে যায়। এবং এই পারফোরেশন দেখা যায় যে স্টোমাকের লেজার কার্ভেচারে অথবা হচ্ছে মোস্টলি এবং সব চাইতে কমন যে জায়গাটা সেটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে আমরা পাই। এবং সেই পারফোরেশনটা যখন হয় তখন স্টোমাকের কন্টেন্টস গুলো, ডিউডেনামের কন্টেন্টস গুলো পেরিটোনাল ক্যাভিটিতে চলে আসে। তখন লোকালাইজড একটা পেরিটোনাইটিস করবে এবং সেই পেরিটোনাইটিসটা সাধারণত খুব অল্প সময়ের মধ্যেই জেনারেলাইজড পেরিটোনাইটিসে কনভার্টেড সেগুলো রাইলে জমতে থাকে এবং ইনিশিয়ালি এপিগাস্ট্রিক পেইন, যেটা সিভিয়ার সাডেন অনসেট হয়, সেটা আলটিমেটলি গ্যাস ছিল সেই গ্যাসটাও কিন্তু বাইরে বের হয়ে আসে এবং সেই গ্যাসটা জমে হচ্ছে উপরের দিকে। এবং দেখা যায় সবচেয়ে উপরের মধ্যে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে সবচেয়ে উপরের দিকের জায়গাটা হচ্ছে রাইট ডোম অফ ডায়াফ্রাম, সেই জায়গাটা। সো রাইট ডোম অফ ডায়াফ্রাম এবং লিভার, এই দুইটা মাঝখানে এই এয়ারটা জমা হয় এবং এটা হচ্ছে ফ্রি এয়ার। পেরিটোনাল ক্যাভিটির মধ্যে কোনো ফ্রি এয়ার থাকে না, কিন্তু এই এয়ারটা ফ্রি এয়ার হিসেবে রাইট ডোম অফ ডায়াফ্রামের নিচে জমতে থাকে। সো এটা এক্সরেতে ভিজিবল হয় এবং এক্সরেতে আমরা ক্রিসেন্টিক গ্যাস হিসেবে পাই। এটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে চেস্ট এক্সরে। সো এই পারফোরেশনের যে গ্যাস, এটা ডায়াগনোসিস করার জন্য আমাদের যে এক্সরেটা করতে হবে সেটা কিন্তু চেস্ট এক্সরে। অ্যাবডোমিনাল এক্সরে চেয়ে চেস্ট এক্সরে বেটার ডায়াগনোসিস করতে পারে।
এখানে আমরা দেখি যে এখানে একটা ক্রিসেন্ট্রিক গ্যাস শ্যাডো এবং এটা ডায়াফ্রাম, এই যে সাদা যে লাইনটা দেখা যাচ্ছে এটা ডায়াফ্রাম, এর নিচেই ক্রিসেন্ট্রিক গ্যাস শ্যাডো, এর নিচে হচ্ছে লিভার। তাহলে লিভার এবং গ্যাস এবং অনেকটা তাদের মতন ঈদের চাঁদ খুব ফেইন্ট একটা শ্যাডো দেয় এবং সেটার উল্টা কিন্তু এটা যদি উপরের দিকে হতো কনকেভিটি তাহলে এটা হতো চাঁদের মতো, কিন্তু এটার উল্টা, এটার কনভেক্সিটি হচ্ছে উপরের দিকে। সো এটা হচ্ছে ফ্রি গ্যাস শ্যাডো। এটার মোস্ট কমন ডায়াগনোসিস হচ্ছে পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেনিং হলো ভিসকাস। আর আমরা যেহেতু এখানে ডিউটেনাল পারফোরেশন নিয়ে কথা বলতেছি, আমাদের ডিউটেনাল পারফোরেশনে এখানে গ্যাস শ্যাডোটা পাওয়া যাবে। আরো যে পারফোরেশন গুলো থেকে এখানে গ্যাস শ্যাডো পাওয়া যেতে পারে সেটা হচ্ছে টার্মিনাল আইলিয়ামে পারফোরেশন হয় টিবি, ক্রোনস এবং টাইফয়েড, এই তিনটা থেকে, অথবা লার্জ বাউলে মেলিগন্যান্সি হলে পরে সেখান থেকে পারফোরেশন হয়ে এখানে গ্যাস শ্যাডো হতে পারে। ট্রমার পেশেন্টের, পেনিট্রেটিং ট্রমার পেশেন্টের বাইরে থেকেও গ্যাস পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ঢুকতে পারে। আবার হচ্ছে ইন্টেস্টাইনেও যে গ্যাস থাকে সেই ইন্টেস্টাইন লিক করে গ্যাস জমতে পারে। আবার গ্যাস ফর্মিং অর্গানিজম দিয়ে যদি পেটের মধ্যে, পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ইনফেকশন হয় সেটাও গ্যাস ফর্ম করতে পারে এবং সেই রাইট ডোম অফ ডায়াফ্রামের নিচে জমতে পারে। আবার ল্যাপারোটমি যদি করা হয়, ল্যাপারোটমির পরে পেট ল্যাপারোটমি অথবা ল্যাপারোস্কোপি, এরপরে তো এমনিই পেটের মধ্যে গ্যাস ঢুকলো এবং সেই গ্যাসটা অপারেশনের পরে দেখা যায় যে 2 সপ্তাহ পর্যন্ত পারসিস্ট করতে পারে এবং এখানে একটা ফ্রি গ্যাস শ্যাডো পাওয়া যেতে পারে। আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে টিউবাল ইনসাপ্লেশন টেস্ট বলে একটা টেস্ট করে, এটা টিউব প্যাটেন্ট আছে কিনা সেটা দেখার জন্য। কোন টিউব? সেই টিউবটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। মেল পেশেন্টের যেমন পেরিটোনিয়াল ক্যাভিটিটা কিন্তু একবারে সব দিক থেকে ক্লোজ করা, কিন্তু ফিমেল পেশেন্টের পেরিটোনিয়াল ক্যাভিটি কিন্তু ক্লোজড না, সেটা কিন্তু ওপেন। সেটা ওপেন কিভাবে? সেটা হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটির সাথে ফ্যালোপিয়ান টিউবের কমিউনিকেশন আছে। ফ্যালোপিয়ান টিউব হচ্ছে ইউট্রাইন টিউব দিয়ে এক্সটেরিয়রলি ওপেন। সো যখন টিউব প্যাটেন্সি টেস্ট করা হয় তখন কিন্তু গ্যাস আর্টিফিশিয়ালি ভিতরে ইন্ট্রোডিউস করা হয় এবং সেটার পরেও এরকম একটা গ্যাস শ্যাডো থাকতে পারে। সো এরকম একটা গ্যাস শ্যাডোর কতগুলো ডায়াগনোসিস, এবং আমাদের মেইন ডায়াগনোসিস হচ্ছে পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেনিং হলো ভিসকাস, এবং আমরা যেহেতু আলোচনা করছি হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, তাহলে আমাদের মোস্ট কমন ডায়াগনোসিস হচ্ছে ডিউটেনাল আলসার পারফোরেশন। সো পারফোরেশনে এরকম একটা গ্যাস শ্যাডো আমরা পাবো। এই যে পেশেন্ট, এই পেশেন্ট তাহলে সাডেন সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে শুরু করবে এবং আলটিমেটলি জেনারেলাইজড পেরিটোনিটিস এবং শক নিয়ে প্রেজেন্ট করবে। শক কেন হচ্ছে? শক হচ্ছে কয়েকটা কারণে। পারফোরেশনের কারণে কিন্তু ইন্টেস্টাইনাল কন্টেন্টস গুলো চলে যাচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে, থার্ড স্পেসিমেন। তারপর হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে যাওয়ার ফলে পেরিটোনাইটিস হচ্ছে। প্রথমে হচ্ছে কেমিক্যাল পেরিটোনাইটিস, কারণ স্টোমাকের অ্যাসিড এবং ডিউডেনামের বাইল এবং প্যানক্রিয়াটিক জুস সবগুলো হচ্ছে পেরিটোনিয়ামকে ইরিটেট করছে। সো ইরিটেট যখন করবে তখন হচ্ছে প্যারিটাল পেরিটোনাইটিস হবে এবং সেটাকে ডাইলিউট করার জন্য প্যারিটাল পেরিটোনিয়াম এবং ভিসেরাল পেরিটোনিয়াম দুইটাই হচ্ছে অনেক পরিমাণ এক্সুডেটিভ ফ্লুইড সেক্রেশন করবে এই জায়গাতে, এবং সেই ফ্লুইডটা যখন কিছুটা পেশেন্টকে এই কেমিক্যাল যে প্রোডাক্ট গুলো ছিল সেগুলোকে ডাইলিউট করবে, তখন স্টেজ অফ ডাইলিউশন হয়। তাহলে প্রথমে কেমিক্যাল পেরিটোনাইটিস হচ্ছে কেমিক্যাল আসার জন্য, দেন হচ্ছে স্টেজ অফ ডাইলিউশন মানে প্যারিটাল পেরিটোনিয়াম, ভিসেরাল পেরিটোনিয়াম এগুলো ফ্লুইড সেক্রেশন করে এই পেরিটোনাইটিসকে একটু সাবসাইড করছে, তখন কিন্তু পেইনটা আবার কমে যায়। এবং আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে ইন্টেস্টাইন গুলো অনেক বেশি ইডিমেটাস হয়ে যায়, ইনফ্লামড হয়ে যায়। তখন ওই ইনফ্লামড ইডিমেটাস ইন্টেস্টাইন আর পেরিস্টালসিস করতে পারে না, তখন হচ্ছে প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে। প্যারালাইটিক আইলিয়াস যখন ডেভেলপ করে
তখন ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন হয়। ব্যাকটেরিয়াগুলোর কোলন থেকে চলে আসে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইন থেকে আলটিমেটলি সেটা ওই পারফোরেশনের সাইড দিয়েও বাইরে বের হতে পারে, অথবা ইন্টেস্টাইন যেহেতু প্যারালাইটিক আইলিয়াসে আছে সেহেতু ইন্টেস্টাইনের মধ্যে কন্টেন্টস জমতেছে এবং সেই কন্টেন্টস জমার জন্য ইন্টেস্টাইন গুলো ডিস্টেন্ডেড হচ্ছে এবং পোরোসিটি বাড়তেছে। তখন ট্রান্সমাইগ্রেশন হবে of the bacteria from intestine to the peritoneal cavity এবং আলটিমেটলি ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হবে। তাহলে প্রথমে হয়ে হচ্ছে কেমিক্যাল পেরিটোনাইটিস, এটা হচ্ছে পারফোরেশনের পরে। দেন সেকেন্ড যেটা হবে সেটা হবে স্টেজ অফ ডাইলিউশন, যখন পেইন কম থাকবে। আলটিমেটলি হচ্ছে ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হবে ডিউ টু ট্রান্সলোকেশন অফ ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া ইনটু দ্য পেরিটোনাল ক্যাভিটি। সো তখন কিন্তু পেশেন্টের জ্বর আসবে, পেশেন্ট শকে চলে যাবে এবং শক প্রোফাউন্ড শক হবে এবং আলটিমেটলি সেপ্টিসেমিক শকে পেশেন্ট এক্সপায়ার করতে পারে। তো প্রথমত হলো থার্ড স্পেসিং হচ্ছে, এটার কারণে হচ্ছে শক, তৃতীয়ত হচ্ছে হাইপোভোলেমিয়া হবে। হাইপোভোলেমিয়া হবে তার কারণ ইন্টেস্টাইন কাজ করছে না, ভমিটিং হচ্ছে, ইন্টেস্টাইনের মধ্যে কন্টেন্টস গুলো জমতেছে, ইনজেকশন হচ্ছে না এবং ফ্লুইড লস হচ্ছে ইনটু দ্য পেরিটোনাল ক্যাভিটি। এই সমস্ত কারণে হচ্ছে ডিহাইড্রেশন এবং হাইপোভোলেমিয়া ডেভেলপ করে, এই জন্য হাইপোভোলেমিক শকটা হয়। এবং পেশেন্ট দেখা যায় যে খুব লিথার্জিক থাকে এবং হিপোক্রেটিক ফেসে থাকে পেশেন্ট এবং সিভিয়ারলি ডিহাইড্রেটেড থাকে পেশেন্ট, এই ধরনের পেশেন্ট। সো এরকম একটা পেশেন্ট শক নিয়ে ভুগতে পারে। তাহলে হাইপোভোলেমিক শক, নিউরোজেনিক শক পেইনের কারণে, আলটিমেটলি হচ্ছে সেপটিক শক হতে পারে। সেপটিক শকের কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এই শকগুলোর কারণে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। তাহলে এরকম একটা পেশেন্ট যদি আমরা পাই তাহলে আমরা মেইনলি পেশেন্টকে অ্যাবডোমিনাল ডিস্টেনশন পাবো এবং পেশেন্ট শকে আছে এটা পাবো, এবং পেশেন্ট অনেক সময় ড্রাউজি থাকতে পারে, আবার অনেক সময় লিথার্জিকও থাকতে পারে। আবার ইনিশিয়াল স্টেজ অফ শকে পেশেন্ট হচ্ছে রেস্টলেসনেস থাকবে, এরকম ভাবে আমরা পেতে পারি। আলটিমেটলি এরকম একটা পেশেন্ট যদি আমরা পাই তাহলে ইমিডিয়েট যে কাজটা আমরা করি সেটা হচ্ছে রিসাসিটেশন। অবস্ট্রাকশনের ক্ষেত্রে যেরকম করতে হবে। রিসাসিটেশন হচ্ছে যে ঘটনাটা পেশেন্টকে মানে এন্ডেঞ্জার করতেছে, পেশেন্টের লাইফকে এন্ডেঞ্জার করতেছে, সেইটাকে আগে মানে ওভারকাম করা। এই ক্ষেত্রে হচ্ছে হাইপোভোলেমিয়া পেশেন্টকে আসলে ডেথের দিকে নিয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। সো এক্ষেত্রে আমাদের প্রধান কাজ হচ্ছে ভলিউম রিপ্লেস করা। সো ভলিউম রিপ্লেস করার জন্য আমরা দুই হাতে দুইটা হোয়াইট বোর ক্যানুলা দিয়ে আমরা হার্টম্যান সলিউশন অথবা রিঙ্গার সিলেক্টেড সলিউশন, যেটা আমরা পাই না এখানে, অথবা নর্মাল সলিউশন, নর্মাল স্যালাইন, সেটা আমরা ইনফিউজ করতে থাকি এবং পেশেন্টের শকের মনিটরিং করার জন্য আমরা ক্যাথেটারাইজ করি এবং ইউরিন আউটপুট মনিটর করতে থাকি। ইউরিন আউটপুট তখনই অ্যাডিকুয়েট হয় যখন সেটা মিনিমাম হচ্ছে 0.5 ml পার কেজি পার আওয়ার হয়। তাহলে দেখা যায় যে 60 কেজি ওজনের একজন মানুষের 1 ঘন্টায় ইউরিন আউটপুট ইউজুয়ালি অ্যাট লিস্ট 30 ml হয়। 30 ml হলে পরে আমরা ধারণা করতে পারি যে পেশেন্টের হাইড্রেশনটা এডিকুয়েট হচ্ছে। সো এইভাবে আমরা পেশেন্টের মনিটর করি। আর হচ্ছে নাজোগ্যাস্ট্রিক টিউব দেই, কারণ হচ্ছে প্যারালাইটিক আইলিয়াসের কারণে স্টোমাকের ভিতরে অনেক বেশি কন্টেন্ট জমতে থাকে, সেক্রেশন গুলো, এবং সেগুলো ভমিটিং এর মাধ্যমে বের হয় অনেক সময়। সো ভমিটিং থেকে অ্যাসপিরেশন হতে পারে, আবার স্টোমাকের মধ্যে জমে থাকলে সেই স্টোমাকের কন্টেন্টস গুলো পারফোরেশন
দিয়ে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে যেতে পারে, এবং সেটাকে এসপিরেট করা হচ্ছে আমাদের কাজ। এই জন্য ন্যাজোগ্যাস্ট্রিক টিউব সাকশন আমরা দিয়ে থাকি এই ধরনের। এভাবে আমরা পেশেন্টকে রেসিসিটেট করতে থাকি। অ্যান্টিবায়োটিক দেই, ব্যথার ওষুধ দেই। ব্যথার ওষুধের মধ্যে এনএসআইডি আমরা অবশ্যই দিব না, যেটা সেন্ট্রালি অ্যাক্টিং পেইন কিলার, সেই পেইন কিলারটা আমরা এখানে ব্যবহার করতে থাকি। সেটা আমরা সাধারণত ইন্ট্রাভেনাসলি ইউজ করি, এবং কোডন পাম্প ইনহিবিটর এখানে আমরা ব্যবহার করি। আলটিমেটলি একটা চেস্ট এক্স-রে করলে এরকম একটা শ্যাডো, প্রিসেন্টিক গ্যাস শ্যাডো বিলো দ্য রাইট ডোম অফ ডায়াফ্রাম, এটা আমরা পাই। এবং এই ধরনের পেশেন্টের ম্যানেজমেন্ট আলটিমেটলি সার্জারি। কনজারভেটিভ ম্যানেজমেন্টে অনেক সময় পেশেন্ট ইমপ্রুভ করে, কারণ হচ্ছে পেশেন্টের যে পারফোরেশনটা ছিল, ওই পারফোরেশনটা অনেক সময় ওমেন্টাম দিয়ে সিল হয়ে যায়। কিন্তু যে পেশেন্টের পেরিটোনাইটিস ছিল এবং হচ্ছে এক্সরেতে গ্যাস শ্যাডো আছে, তার মানে হচ্ছে কিছু পরিমাণ ইন্টেস্টাইনাল কন্টেন্টস বাইরে বের হয়েছে, এবং সেই কন্টেন্টস গুলো দেখা যায় যে পেরিটোনাল ক্যাভিটির মধ্যে বিভিন্ন ডিপেন্ডেন্ট এরিয়াতে জমে থাকে। সেই ডিপেন্ডেন্ট এরিয়াগুলো যেমন হচ্ছে শুয়ে থাকলে পরে হেপাটোরেনাল পাউচ, দেন হচ্ছে সাব ডায়াফ্রামেটিক স্পেস, দেন হচ্ছে দাঁড়ালে পরে হচ্ছে rectovascinal pouch in case of female, আর হচ্ছে rectovesical pouch in case of male. So এই জায়গাগুলো রেক্টোইউটেরাইন পাউচ হচ্ছে ফিমেলের ক্ষেত্রে, আর মেলের ক্ষেত্রে হচ্ছে রেক্টোভেসিক্যাল পাউচ। সো এই সমস্ত জায়গাগুলোতে এই কন্টেন্টস গুলো আলটিমেটলি জমে থাকে। যদিও কনজারভেটিভ ম্যানেজমেন্টে পেশেন্ট ইমপ্রুভ করে, কনজারভেটিভ ম্যানেজমেন্টে ইমপ্রুভ করলে পরেও এই জায়গাগুলোতে আলটিমেটলি অ্যাবসেস ফর্মেশন হওয়ার পসিবিলিটি থাকে। সো সার্জারি হচ্ছে মেইন ওয়ে অফ ট্রিটমেন্ট। সার্জারি করে আমাদেরকে যেটা করতে হয়, সার্জারি করে যে পারফোরেশনটা, সেই পারফোরেশনটা বন্ধ করতে হয়, এবং পেরিটোনাল যে সিডলিং ছিল ইন্টেস্টিনাল কন্টেন্টস দিয়ে পেরিটোনাল টয়লেট করে, পেরিটোনাল টয়লেটিং করে সেই কন্টেন্টস গুলো ক্লিয়ার আউট করতে হয়। তাহলে পেরিটোনাল টয়লেটিং এটা হচ্ছে একটা কাজ, আর একটা হচ্ছে পারফোরেশনটা আমাদেরকে রিপেয়ার করতে হয়। এখন পারফোরেশনের সাইজের উপর ডিপেন্ড করে আসলে পারফোরেশনটা রিপেয়ার করা হয়। যদি দেখা যায় যে 1 সেন্টিমিটারের নিচে হয় পারফোরেশনের সাইজ, তাহলে হচ্ছে সিম্পল ক্লোজার, মানে 2টা স্টিচ বা 3টে স্টিচ দিলে পরেই এটা বন্ধ হয়ে যায়। তাহলে 1 সেন্টিমিটারের নিচে হলে সিম্পল প্রাইমারি ক্লোজার, এটা আমরা করে থাকি, সাধারণ যে ক্লোজারটা করি। কিন্তু এটা যদি 1 সেন্টিমিটারের চেয়ে বড় হয়, তখন আবার সারাউন্ডিং যে এরিয়াটা সেটা ফাইব্রোটিক হয়, তখন স্টিচ দিলে পরে সেটা কেটে কেটে চলে আসতে পারে। তখন আমাদেরকে একটা ওমেন্টাল প্যাচ দিয়ে উপরে দিয়ে তারপর স্টিচিং করতে হয়। তাতে কি হয়, ওই ছিদ্রটা হচ্ছে ওমেন্টাম দিয়ে ঢাকা থাকে, এবং এই ওমেন্টামকে আমরা বলি হচ্ছে প্লুরিপোটেন্ট সেল থাকে এটার মধ্যে, মানে এই ওমেন্টাম থেকে যে কোনো ধরনের সেলে কনভার্ট করতে পারে। সো ওই যে ছিদ্রটা, ওই ছিদ্রটা টেম্পোরারিলি ওমেন্টাম বন্ধ করলো, এবং পার্মানেন্টলি হচ্ছে ওমেন্টাম থেকে সেলগুলো ডিউডেনাল মিউকোজাতে কনভার্টেড হয়ে আলটিমেটলি ওটাকে হিলিং করলো। এটা হচ্ছে উদ্দেশ্য। সো এই যে অপারেশন বা এই যে ওমেন্টাল প্যাচ তালি দেওয়া, এটাকে বলা হচ্ছে গ্রাহামস প্যাচ। ওমেন্টাম দিয়ে তারপরে উপরে স্টিচিং করা, মানে ওমেন্টাম দিয়ে তালি দেওয়া হলো। আর যদি প্রাইমারিলি ক্লোজ করে তার উপর ওমেন্টাম দেওয়া হতো, সেটা হচ্ছে মডিফাইড গ্রাহামস প্যাচ। কিন্তু এই পারফোরেশন যদি আরো বড় হয়, যেমন হচ্ছে মোর দ্যান 3 সেন্টিমিটার হয়, তখন আসলে এটা ট্রিটমেন্ট করা অনেক বেশি ডিফিকাল্ট, এবং এর কতগুলো ওয়ে আছে। যেমন হচ্ছে অনেক সময় এই জায়গাটুকু এক্সারসাইজ করা হতে পারে, মানে পার্শিয়াল গ্যাস্ট্রিকটমি করা যেতে পারে, এবং একটা বাইপাস করা যেতে পারে, যেমন হচ্ছে গ্যাস্ট্রোজেজুনোস্টমি, এটা লুপও করা যেতে পারে, অথবা রু এন্ড ওয়াই লিম দিয়েও করা যেতে পারে। আবার ওখানে হচ্ছে একটা জেজুনাল প্যাচ দেওয়া যেতে পারে, জেজুনাম নিয়ে ওখানে আটকাই দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে অনেক সময় হচ্ছে ওই ছিদ্রের মধ্যে একটা টিউব ইন্ট্রোডিউস করা হয়, এবং সেই টিউব দিয়ে
ওই কন্টেন্টস গুলো বাইরে বের করে নিয়ে আসা হয় টেম্পোরারিলি, কারণ এই 3 সেন্টিমিটারের বড় যে গ্যাপ, এটা প্রাইমারিলি ক্লোজ করা খুবই আনওয়াইজ এবং সেটা লিক করার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য কতগুলো টেকনিক ব্যবহার করে এই কন্ডিশনটাকে হ্যান্ডেল করা হয়। এবং এটার জন্য আসলে বিলরোথ 2 রিকনস্ট্রাকশন, যেটা সেই বিলরোথ 2 রিকনস্ট্রাকশন আবিষ্কার হয়, যে ডিজিজ যে পোর্শনটা এটা ফেলে দিয়ে আলটিমেটলি ডিউডেনামের স্টাম্পটাকে ক্লোজ করা হয় এবং স্টোমাকের সাথে জেজুনামকে অ্যাটাচ করা হয়। এটা হচ্ছে বিলরোথ 2। এই যে পারফোরেশন, এই পারফোরেশন অনেক সময় কিন্তু ল্যাপারোস্কোপিক্যালিও ম্যানেজ করা সম্ভব। ল্যাপারোস্কোপিক্যালি ম্যানেজ করলে পরে সেটাতে আরো পেশেন্টের কমপ্লায়েন্সটা বেটার, কারণ পেশেন্টের আর্লি রিকভারি হয় এবং পেশেন্ট খুব আর্লি রিটার্ন করতে পারে। যখন হচ্ছে কমপ্লিকেটেড হয় অথবা পেশেন্ট কোমরবিডিটি থাকে, তখন আবার ল্যাপারোস্কোপি পেশেন্টের জন্য খুব একটা বেটার। এখন আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ক্রনিক পেপটিক আলসার ডিজিজ থেকে হয়। কেন হয়? তার কারণ হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। পাইলোরিক স্টেনোসিস কিন্তু একটা মিসনোমার। মিসনোমার কেন? পাইলোরাস কিন্তু নরমাল। এখানে পাইলোরাস হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে। ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে ক্রনিক আলসার ছিল। ক্রনিক আলসারের ফলে ওখানে হিলিং হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, ন্যারো হচ্ছে, হিলিং হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, ন্যারো হচ্ছে, এরকম রিপিটেড সাইকেল চলতে থাকে। রিপিটেড সার্কেল যখন চলতে থাকে তখন ওই জায়গাটা অনেক বেশি ন্যারো হয়ে যায় এবং ফুড ম্যাটেরিয়াল পাস করতে পারে না। আলটিমেটলি ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামটা ন্যারো হচ্ছে এবং এটার জন্য গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হচ্ছে, কিন্তু এটাকে বলা হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। এটা এই জন্য একটা মিসনোমার। তো এই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনটা কিন্তু দুই ভাবে হতে পারে। একিউট কন্ডিশন, যেমন হচ্ছে একিউট একটা আলসার থেকে ইডিমার জন্য হতে পারে, আবার ক্রনিক আলসার যখন হয় তখন হতে পারে ফাইব্রোসিসের কারণে। সো এই পেশেন্টগুলো মেইনলি প্রেজেন্ট করে ভমিটিং নিয়ে, এবং এই ভমিটিংটা থাকে হচ্ছে প্রলংড ভমিটিং। অনেক দিন ধরে বমি করবে, প্রজেক্টাইল ভমিটিং। কারণ হচ্ছে এখানে স্টোমাক অনেক বড় হয়ে যাচ্ছে এবং স্টোমাক বড় হওয়ার কারণে যখন স্টোমাকের মাসেল গুলো লেন্থে বেড়ে যায় তখন কিন্তু তার আর পেরিস্টালসিস করার ক্ষমতা থাকে না, কন্ট্রাকশনের ক্ষমতা থাকে না, গ্যাস্ট্রিক প্যারেসিস ডেভেলপ করে। তাহলে এরকম জমতে জমতে স্টোমাকের ফুড গুলো আলটিমেটলি সে বমি করে, এবং এটা অনেক সময় ইনডিউসড ভমিটিং হয়, মুখের মধ্যে আঙুল দিয়ে বমি করে, প্রজেক্টাইল ভমিটিং হয়, অনেক দূরে গিয়ে পড়ে, এবং এটা গ্যাস্ট্রিক কন্টেন্ট এবং পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল এটা বের হয়। পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল বেশিরভাগ সময়ই বের হয় এই বমির সাথে। সো এই ধরনের পেশেন্ট ভমিটিং নিয়েই মেইনলি প্রেজেন্ট করবে আমাদের কাছে, এবং অনেক সময় ভিজিবল পেরিস্টালসিস দেখা যায় পেটের মধ্যে, এবং এটা লেফট টু রাইট। স্টোমাক যেহেতু বাম দিক থেকে ডান দিকে পেরিস্টালসিস করে, এজন্য লেফট টু রাইট এর দিকে আমরা এই পেরিস্টালসিসটা পাই। এই ভমিটিং এর জন্য দেখা যায় যে পেশেন্টের যে চেঞ্জটা হয়, রিপিটেড ভমিটিং এর জন্য স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড লস হচ্ছে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড লস হওয়ার জন্য হাইপোক্লোরেমিক অ্যালকালোসিস ডেভেলপ করতেছে। লস হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিন। তাহলে হাইড্রোজেন লসের কারণে হচ্ছে অ্যালকালোসিস এবং ক্লোরিন লসের কারণে হচ্ছে হাইপোক্লোরেমিয়া। তো অ্যালকালোসিস যখন ডেভেলপ করে তখন অ্যালকালোসিসের কারণে ইউরিন কিন্তু প্রথমত ক্লোরিন এটা নরমালি থাকে এবং বাইকার্বনেট এটাও নরমাল থাকে, কিন্তু আস্তে আস্তে করে বাইকার্বনেট সে
ইউরিনের মধ্যে এক্সক্রিট করতে থাকে এক্সক্রিট করতে থাকবে এবং বাইকার্বনেটের সাথে দেখা যায় যে সোডিয়ামটা লস হয়, সোডিয়াম বাইকার্বনেটের সাথে লস হয়। তাহলে আলটিমেটলি হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করলো। হাইপোক্লোরিমিয়া ছিল, মেটাবলিক অ্যালকালিসিস ছিল, এর সাথে বাইকার্বনেট লস করতে গিয়ে সেই সোডিয়াম লস করে ফেললো, হাইপোনেট্রিমিয়া হলো। হাইপোনেট্রিমিয়া যখন প্রফিউজ হয় তখন হচ্ছে ওই সোডিয়ামটাকে রিকভার করার জন্য সোডিয়াম অ্যাবজর্পশন করবে ইউরিন দিয়ে, আর হচ্ছে এর সাথে লস করবে হচ্ছে হাইড্রোজেন এবং পটাশিয়াম। তাহলে হাইপোনেট্রিমিয়া ছিল, সাথে অ্যাড হলো হচ্ছে হাইপোক্যালেমিয়া, পটাশিয়াম লস করতেছে সোডিয়ামের এক্সচেঞ্জে, এই জন্য হচ্ছে হাইপোক্যালেমিয়া, এবং হাইড্রোজেনও আলটিমেটলি লস করতেছে এবং এই জন্যই হচ্ছে অ্যাসিডিউরিয়া। তাহলে ঘটনা যেটা ঘটতেছে আলটিমেটলি হাইপোক্লোরেমিক, হাইপোনেট্রেমিক, হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকালোসিস উইথ প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। প্যারাডক্সিক্যাল বলা হচ্ছে কারণ কি, বডিতে কিন্তু এমনি হাইড্রোজেন আয়ন কম, তার সাথে হচ্ছে ইউরিনের মধ্যে সে আবার হাইড্রোজেন আয়ন বেশি লস করতেছে, এই জন্য হচ্ছে প্যারাডক্সিক্যাল, প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। তাহলে মেইন হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরাইড এটা লস হচ্ছে ভমিটিং এর মাধ্যমে, হচ্ছে কি হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস। এটাকে রিকভার করার জন্য ইউরিনে বাইকার্বনেট লস হচ্ছে, বাইকার্বনেট আবার সাথে নিয়ে যাচ্ছে সোডিয়াম। হাইপোনেট্রিমিয়া যখন হয় সোডিয়াম লসের কারণে, তখন সেটাকে রিকভার করার জন্য হচ্ছে পটাশিয়াম এবং হাইড্রোজেন ইন এক্সচেঞ্জ এবং অ্যাসিডিউরিয়া। এটা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের যে মেটাবলিক ডিসঅর্ডার, সেটা এভাবে তৈরি হচ্ছে। সো এখানে চেঞ্জ গুলো যেগুলো মেটাবলিক চেঞ্জ হচ্ছে, স্টোমাক অনেক বেশি ডাইলেটেড হচ্ছে, স্টোমাকের মাসেলের যে টোন সেগুলো হচ্ছে কমে যাচ্ছে, স্টোমাকের মধ্যে ফুড ম্যাটেরিয়াল অনেকক্ষণ ধরে জমে থাকে, এই জন্য মিউকোজা কনজেস্টেড হচ্ছে এবং ইডিমেটাস হচ্ছে। এই সমস্ত চেঞ্জ গুলো হচ্ছে স্টোমাকের মধ্যে হচ্ছে। আবার টিটানিয়াও হয় এই ধরনের মেটাবলিক প্রসেসের, মেটাবলিক অ্যালকালোসিস যখন থাকে তখন ক্যালসিয়াম হচ্ছে নন আয়োনাইজড অবস্থায় থাকে এবং এটা আয়োনাইজড অবস্থায় থাকে এবং এটা হচ্ছে এবং এই মাসেল স্পাজমের জন্য টিটানি হতে পারে। তো এখানে যে পেশেন্ট আমরা পাই সেই পেশেন্ট গুলোর দেখে লিমিয়া থাকে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির মধ্যে হাইপোঅ্যালবুমিনেমিয়া থাকে, পেশেন্ট বেশিরভাগ সময়ই হচ্ছে ডিহাইড্রেটেড থাকে এবং পেশেন্টের ওয়েট লস থাকে বেশিরভাগ সময়। এখনকার সময়ে আসলে পেপটিক আলসার ডিজিজ কিন্তু একটা কজ। সো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের পেশেন্টের অবশ্যই এন্ডোস্কোপি করে অথবা হচ্ছে বেরিয়াম মিল এক্সরে করে আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে। বেরিয়াম মিল এক্সরেতে আমরা বুঝতে পারি যে স্টোমাকের শেপটা কেমন এবং অবস্ট্রাকশনটা ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামের ওখানে, এটা একটা ধারণা দেবে কিন্তু ডায়াগনোসিস কনফার্ম করবে না। কিন্তু যদি আমরা এন্ডোস্কোপি করি তাহলে আলসার আমরা ডায়াগনোসিস করতে পারবো, স্কোপ নেগোশিয়েট করা যায় কিনা ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম দিয়ে সেটা বুঝতে পারবো, এবং আলটিমেটলি হচ্ছে বায়োপসি নিতে পারবো। বায়োপসি নিলে পরে ওই জায়গা থেকে সেটা আমরা হিস্টোপ্যাথোলজি করলে পরে বুঝতে পারবো যে আসলে ওই টিস্যুর ক্যারেক্টারিস্টিক্সটা কেমন এবং সেটা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন আছে কিনা। আলটিমেটলি এটা আমাদেরকে করতে হবে সার্জিক্যাল ট্রিটমেন্ট, কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্টের আগে অবশ্যই আমাদেরকে পেশেন্টকে অপটিমাইজ করতে হবে। পেশেন্ট অপটিমাইজেশনের মধ্যে যে ব্যাপারটা থাকে
যে পেশেন্টের অনেকগুলো অ্যাবনর্মালিটি ছিল সেগুলো কারেকশন করতে হবে। এই যে মেটাবলিক অ্যাবনর্মালিটি সেটা কারেকশন করার জন্য আমরা মেইন কালপ্রিট ছিল হচ্ছে হাইড্রোজেন এবং পটাশিয়াম লস, মানে ক্লোরাইড লস। সেটাকে ওভারকাম করার জন্য যদি সোডিয়াম এবং ক্লোরাইড দেওয়া হয় বডিতে পেশেন্টের, তাহলে সোডিয়াম এবং ক্লোরাইড দিলে পরে দেখা যায় যে বাকি অ্যাবনর্মালিটি গুলো আলটিমেটলি রিভার্স করে। যেমন হচ্ছে সোডিয়াম এবং ক্লোরাইড দিলে পরে পটাশিয়াম এবং ক্যালসিয়ামও আলটিমেটলি এবং অ্যাসিডোসিসও আলটিমেটলি কারেকশন হয়। যদি সেটা না হয় তাহলে পটাশিয়াম অ্যাড করা হয়। তাহলে প্রথম আমরা সোডিয়াম ক্লোরাইড সলিউশন বা নর্মাল স্যালাইন দিয়ে পেশেন্টের ডিহাইড্রেশনটা কারেকশনের চেষ্টা করব। সেটাতে যদি হাইপোক্যালেমিয়া মানে পটাশিয়াম লস বা পটাশিয়াম ডেফিসিয়েন্সি যেটা ছিল সেটা কারেকশন না হয়, তাহলে অ্যাডেড পটাশিয়াম সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অ্যাড করব। স্টোমাকের প্রিপারেশনের মধ্যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে যদি ল্যাভেজ দেওয়া হয় তাহলে স্টোমাকের যে কন্টেন্টস গুলো ছিল সেগুলো বের হয়ে আসবে এবং সেই স্টোমাকের মিউকোজা যেটা ছিল সেটার কনজেশনটা কমবে, ইডিমাটা কমবে, স্টোমাকের সাইজটা রিডিউস হয়ে আসবে এবং স্টোমাকের পেরিস্টালসিস আলটিমেটলি হতে শুরু করবে, কারণ স্টোমাকের মাসেলের যে লেন্থ ছিল সেগুলো আলটিমেটলি ছোট হয়ে আসবে। তাহলে গ্যাস্ট্রিক প্যারালাইসিসটা আলটিমেটলি প্রিভেন্টেড হবে। তারপর হচ্ছে পেশেন্টের নিউট্রিশনাল যে অ্যাবনর্মালিটি ছিল, যেমন হচ্ছে এনিমিয়া ছিল, ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে এনিমিয়াটা কারেক্ট করতে হবে, এবং হাইপোঅ্যালবুমিনিয়া ছিল সেটা কারেকশন করতে হবে অ্যালবুমিন ইনজেকশনের মাধ্যমে। আলটিমেটলি পেশেন্ট অপারেশনের জন্য প্রিপেয়ার্ড হয়। গ্যাস্ট্রিক লেভেল সাধারণত 3 দিন দিতে হয়। 3 দিন দিলে পরে দেখা যায় যে পেশেন্টের স্টোমাকের কন্ডিশনটা নর্মাল অবস্থায় চলে আসে। ইউজুয়ালি 3 দিন দিলে পরেই হয়। এটা দেয় হচ্ছে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে 2 ঘন্টা পর পর 200 ml নর্মাল স্যালাইন ইন্ট্রোডিউস করা হয়, আধা ঘন্টা রাখা হয় এবং পরে এসপিরেট করে নিয়ে আসা হয়। 2 ঘন্টা পর পর 2 আওয়ারলি 200 ml নর্মাল স্যালাইন ইন্ট্রোডিউস করে 30 মিনিটস ওয়েট করে দেন হচ্ছে এসপিরেশন। এটার অপারেশনটা কি করা হয়? এটার অপারেশন পাইলোরাস চিকন হয়ে গেছে, পাইলোরাসকে মোটা করে দিতে হবে। পাইলোরাস না, মানে ফার্স্ট পার্ট অফ দ্য এটা চিকন হয়ে গেছে, মোটা করে দিতে হবে। এটা এন্ডোস্কোপি করে এই জায়গাকে বেলুন দিয়ে ডাইলেট করা যেতে পারে। এটা মোস্ট কনভেনিয়েন্ট ওয়ে এবং মিনিমাল ইনভেসিভ ওয়ে, বেলুন দিয়ে ডাইলেট করা এন্ডোস্কোপিক্যালি। সেটা যদি ফেল করে তাহলে সার্জারি করতে হবে। সার্জারিতে কি করা হয়? পাইলোরোপ্লাস্টি। প্লাস্টি মিন্স হচ্ছে কোন একটা জায়গাকে মোল্ড করা। চিকন আছে মোটা করে দাও, মোটা আছে চিকন করে দাও, এটা হচ্ছে প্লাস্টিক। বাঁকা আছে সোজা করে দাও, সোজা আছে বাঁকা করে দাও, এটাই হচ্ছে প্লাস্টিক। তো এখানে আমাদের চিকন ছিল, চিকনটাকে মোটা করতে হবে। চিকনটাকে মোটা করার ওয়ে হচ্ছে ওই জায়গাটাতে একটা টিউব যদি চিকন থাকে ওটাকে মোটা করার রয়েছে, ওই জায়গাটাতে লঙ্গিচুডিনাল একটা ইনসিশন দিতে হবে লেন্থ বরাবর। দেন হচ্ছে সেলাই করতে হবে ঠিক উল্টা ভাবে। ইনসিশন দিবে হচ্ছে লঙ্গিচুডিনালি, সেলাই করবে হচ্ছে ট্রান্সভার্সলি। এটাই করা হচ্ছে। ওই লঙ্গিচুডিনাল ইনসিশনটাকে দুই দিকে টেনে ধরে তারপর হচ্ছে ট্রান্সভার্সলি এটাকে রিপেয়ার করা হয়েছে। তখনই ওই চিকন টিউবটা মোটা হয়ে যাবে এবং আলটিমেটলি আউটলেট অবস্ট্রাকশন যেটা ছিল সেটা রিকভার করবে। কিন্তু এটা অনেক সময় পসিবল হয় না। সেক্ষেত্রে বাইপাস সার্জারি, যেমন হচ্ছে এখানে যে জেজুনামের লুপ আছে, জেজুনামের লুপটাকে এখানে এনে লাগাই দেওয়া, সেটা হচ্ছে জেজুনোস্টমি। সেটা করলেও মানে আমরা এই ট্রিটমেন্ট পাই বা ভালো রেজাল্ট পাই। অনেক সময় মেডিকেল ট্রিটমেন্টে এই যে গ্যাস্ট্রিক আলসার, সেই গ্যাস্ট্রিক আলসার হিল করে না, এটাকে বলা হচ্ছে ইনট্রাক্টেবল পেপটিক আলসার ডিজিজ। এগুলো হিল না করার কতগুলো কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে দেখা যায় যে হেলিকোব্যাক্টার পাইলোরি এরাডিকেশন থেরাপি দেওয়া হয় না,
সো হেলিকোব্যাক্টার পাইলোরি এরাডিকেশন থেরাপি দিতে হবে। দেওয়ার পরেও যদি হিল না হয় তখন প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো উইথড্র করতে হবে। তাতেও যদি হিল না হয় তখন এন্ডোস্কোপি করে কনফার্ম হতে হবে যে ওখানে মেলিগনেন্সি আছে কিনা, কারণ মেলিগনেন্সি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি একটা নন হিলিং পেপটিক আলসার ডিজিজ হয়, তাহলে এন্ডোস্কোপি আমাদেরকে করতেই হবে। আর অনেক সময় হচ্ছে গেস্টিন লেভেল, সেরাম গেস্টিন লেভেল স্টাডি করা হয়, কারণ হচ্ছে গেস্টিনোমা থেকে যে আলসারটা হয় ওটা হিল হয় না, কারণ এটা একটা ম্যালিগন্যান্ট, গেস্টিনোমা একটা টিউমার, সেই টিউমারটা থেকে কন্টিনিউয়াস একটা সিক্রেশন হতে থাকবে, গেস্টিন সিক্রেশন, এবং গেস্টিন আলটিমেটলি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বাড়াবে। সো এই গেস্টিন লেভেলটা স্টাডি করে আমাদের বুঝতে হবে যে গেস্টিনোমা আছে কি নাই। সেই ক্ষেত্রে আলটিমেটলি সবকিছু এক্সক্লুডেড হলে পরে তাহলে আমাদের ধারণা করতে হবে যে অন্য কোনো প্যাথোলজি আছে যেটার কারণে এই হিলিংটা হচ্ছে না, কোনো অবস্টাকল আছে। সেই অবস্টাকলটাকে রিলিভ করার জন্য আমাদের আলটিমেটলি ভ্যাগাস নার্ভকে কেটে দিতে হবে, কারণ হচ্ছে ভ্যাগাস নার্ভ হচ্ছে অ্যাসিড সিক্রেশনের জন্য সবচেয়ে বেশি রেসপন্সিবল, এবং ভ্যাগাস নার্ভ যদি কাটা হয় তাহলে দেখা যাবে যে অ্যাসিড সিক্রেশন আলটিমেটলি কমবে, এবং অ্যাসিড সিক্রেশন কমলে পরে আমাদের আলসারটা হিল হবে, এবং সেই সার্জারিটার নামই হচ্ছে ভ্যাগোটমি। ভ্যাগোটমি কিন্তু অন্যান্য ট্রিটমেন্টে সাধারণত ব্যবহার করা হয় না। অন্যান্য ট্রিটমেন্ট বলতে হচ্ছে আমরা যখন ওই যে পাইলোরিক স্টেনোসিসের ট্রিটমেন্ট করলাম তখন কিন্তু আমরা ভ্যাগোটমি করব না, কারণ ভ্যাগোটমি কতগুলো কমপ্লিকেশন আছে। কারণ আমরা অ্যাসিড সিক্রেশন শুধু মেডিকেশন দিয়েই বন্ধ করতে পারি, প্রোটন পাম্প ইনহিবিটর দিয়েই আমরা অ্যাডিকুয়েট অ্যামাউন্টে অ্যাসিড সিক্রেশন বন্ধ করতে পারি। যেহেতু ভ্যাগোটমির কিছু কমপ্লিকেশন আছে সেহেতু ওই অপারেশনের সাথে ভ্যাগোটমি করা হয় না। ভ্যাগোটমি করা হয় শুধুমাত্র ইনট্রাক্টেবল পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে, যেটাতে কোনো ট্রিটমেন্টই কাজ করে না, সেক্ষেত্রেই শুধুমাত্র ভ্যাগোটমি করা হয়। ভ্যাগোটমি হচ্ছে আমরা জানি দুইটা ভ্যাগাস নার্ভ আছে, যেটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট। সো দুইটা ভ্যাগাস নার্ভের ট্রাঙ্ক বরাবর যখন কেটে দেওয়া হয় সেটা হচ্ছে, আমরা একটু দেখবো সেই জায়গাটা, এই যে লেফট ভ্যাগাস নার্ভ, রাইট ভ্যাগাস নার্ভ, এবং সেগুলো কতগুলো ব্রাঞ্চ দেয়, সেগুলো আসলে স্টোমাকে ব্রাঞ্চ দেয়, স্টোমাকের ফান্ডাস বডিতে দিচ্ছে, নার্ভ অফ লেটারজেক্ট হিসেবে পাইলোরাসের এখানে দিচ্ছে, আর হচ্ছে আরো দুইটা ব্রাঞ্চ দেয়, সেটা হচ্ছে হেপাটিক আর একটা হচ্ছে সিলিয়াক ব্রাঞ্চ। সো কয়েকটা জিনিস আমাদেরকে সেভ করা উচিত এবং কয়েকটা জিনিসকে আমাদের কাটা উচিত। সেভ করার যে জিনিসটা সেটা হচ্ছে নার্ভ অফ লেটারজেক্ট, এটা পাইলোরাসের উপর কাজ আছে। পাইলোরাসের উপর কাজ হচ্ছে পাইলোরাসকে সে রিল্যাক্স করবে, পাইলোরিক ডাইলেটেশন করবে যখন প্রয়োজন হবে। তারপর প্রয়োজন হচ্ছে হেপাটিক ব্রাঞ্চ এবং সিলিয়াক ব্রাঞ্চ, এগুলো হচ্ছে বিলিয়ারি মোটিলিটি বা ওখানকার যে ফিজিওলজি সেগুলোকে মেনটেন করবে। তাহলে সবচেয়ে প্রথমে যে ব্রাঞ্চগুলো বের হচ্ছে সেটা হচ্ছে হেপাটিক এবং সিলিয়াক ব্রাঞ্চ। তাহলে হেপাটিক এবং সিলিয়াক ব্রাঞ্চকে প্রিজার্ভ করতে হলে আমাদেরকে এই যে ট্রাঙ্কের এখানে না কেটে আরেকটু নিচে কাটতে হবে। তাহলে ট্রাঙ্কাল ভ্যাগোটমিতে দেখা যায় যে সব ব্রাঞ্চ চলে যাচ্ছে, স্টোমাকের গুলা যাচ্ছে, পাইলোরাসের গুলা যাচ্ছে, এবং হেপাটিক সিলিয়াক ব্রাঞ্চ চলে যাচ্ছে। তাহলে এর কমপ্লিকেশন সবচেয়ে বেশি। আর ওইটা হচ্ছে ট্রাঙ্কাল ভ্যাগোটমি। সিলেক্টিভ মানে হচ্ছে এই হেপাটিক এবং সিলিয়াক ব্রাঞ্চ এই দুটাকে প্রিজার্ভ করা। কিন্তু এখানে আবার সমস্যা হচ্ছে, এখানে নার্ভ অফ লেটারজেক্ট এটা চলে যাচ্ছে। নার্ভ অফ লেটারজেক্ট চলে যাওয়ার কারণে গ্যাস্ট্রিক এমপ্টিংটা অ্যাডিকুয়েটলি হচ্ছে না, ডিলেইড গ্যাস্ট্রিক এমপ্টিং হয়। কারণ নার্ভ অফ লেটারজেক্ট এটা কি করতো, পাইলোরাসকে রিল্যাক্স করতো, এমপ্টিংটা রিপিট হতো। সো আমাদেরকে আরো মানে সিলেক্টিভ হতে হবে, সেটা হচ্ছে হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি।
হাইলি সিলেক্টিভ মিনস হচ্ছে এই যে ওয়াল ধরে ধরে যে ব্রাঞ্চ গুলো বডিতে এবং ফান্ডাসে যাচ্ছে সেই ব্রাঞ্চ গুলোকে কাটা, এদিকে হচ্ছে ক্রাউস ফুট নামে যে ব্রাঞ্চ গুলো যাচ্ছে হচ্ছে পাইলোরাসের, এই পাইলোরাস না, এই বডির এখানে বা ফান্ডাসের এখানে আরেকটা নার্ভ আছে ক্রিমিনাল নার্ভ অফ গ্রেসি, সেইটাকে কাটা, যেটা আরো উপর থেকে আসে। সো ক্রাউস ফুট এবং ক্রিমিনাল নার্ভ অফ গ্রেসি এইগুলোকে কাটলে পরে এবং নার্ভ অফ লেটারজেক্ট এটা যদি প্রিজার্ভ করি তাহলে সেটা হবে হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি, এবং এটাই বেস্ট। এখানে সেই হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমিটা দেখানো হচ্ছে, কাটা হয় হচ্ছে এই যে ক্রাউস ফুট এবং এই পর্যন্ত নার্ভ অফ লেটারজেক্টকে প্রিজার্ভ করা হয়। এখানে সেটাই দেখানো হচ্ছে ডিস্টাল 7 সেন্টিমিটার এখানে প্রিজার্ভ করা হচ্ছে টু প্রিজার্ভ দ্য নার্ভ অফ লেটারজেক্ট, আর প্রক্সিমালি এখানে ডিসেক্ট করা হচ্ছে এখানে ক্রিমিনাল নার্ভ অফ গ্রেসি বলে একটা নার্ভ আছে, সেই নার্ভটাকে কাটার জন্য প্রক্সিমালি 6 to 8 সেন্টিমিটার পর্যন্ত ইসোফেগাসের গায়ে কাটা হচ্ছে। আলটিমেটলি এই নার্ভগুলোর কারণে অ্যাসিড সিক্রেশন কমে যাবে এবং হচ্ছে স্টোমাক আলসার, এই পেপটিক আলসার হিল হবে। তাহলে ভ্যাগোটমি সম্বন্ধে আমরা জানতে পারলাম। সো যদি আলসারটা গ্যাস্ট্রিক আলসার হতো তাহলে আমরা কি করতাম? গ্যাস্ট্রিক আলসার হলে অবশ্যই সব কোয়াড্রেন্ট থেকে আমাদেরকে বায়োপসি নিতে হবে এবং বায়োপসি নিয়ে আমাদের পরবর্তী যে ট্রিটমেন্ট প্রোটোকল আছে সেই ট্রিটমেন্ট প্রোটোকলটা আমাদেরকে ফলো করতে হবে। এবং পারফোরেশনের একটা ফ্লো চার্ট দেখানো আছে, এটা আমাদের খুব একটা দরকার নেই। এটা একটা সার্জিক্যাল প্রসিজার যেটা আমরা করেছিলাম। এটা হচ্ছে স্টোমাক, এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন এবং এটা হচ্ছে ট্রান্সভার্স মেজোকোলন, এখান থেকে এখানে ট্রান্সভার্স ওয়ালের সাথে জেজোনামকে লাগাই দেওয়া, অ্যানাস্টোমোসিস করে দেওয়া, এটা হচ্ছে গ্যাস্ট্রোজেজোনোস্টমি। এখানে দেখি আমরা এটা ডিউডেনাম, ডিউডেনামের ফোর্থ পার্ট এখানে উঠে আসলো, এখানে জেজোনাম শুরু হলো এবং জেজোনামের সাথে আলটিমেটলি স্টোমাকের পোস্টেরিয়র ওয়ালের অ্যানাস্টোমোসিস হলো। এটা হচ্ছে গ্যাস্ট্রোজেজোনোস্টমি, এটা সিম্পল গ্যাস্ট্রোজেজোনোস্টমি। এটা ওই আগে আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের জন্য যে পাইলোরোপ্লাস্টি করতে চাচ্ছিলাম সেই প্লাস্টি না করে আরেকটা ড্রেনেজ প্রসিজার এই যে গ্যাস্ট্রোজেজোনোস্টমি, এটা করা যেতে পারে। আবার একটা নাম আছে, সেটা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি যে কোলনের পিছন দিয়ে, এটা হচ্ছে রিট্রোকোলিক। তারপর হচ্ছে পেরিস্টালসিস, স্টোমাকের পেরিস্টালসিস এদিক থেকে এদিকে যাবে আর জেজোনামের পেরিস্টালসিস এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এন্টি পেরিস্টালটিক। আইসো হতো তখন যখন হচ্ছে স্টোমাকের এদিক থেকে এদিকে যেত, আবার জেজোনামেরও এদিক থেকে এদিকে যেত, কিন্তু এখানে দেখা যাচ্ছে ডিউটেনাম, জেজোনাম, প্রক্সিমাল থেকে ডিস্টাল এদিকে, তাহলে এন্টি পেরিস্টালটিক। তাহলে রিট্রোকোলিক হচ্ছে কারণ কোলনের পিছন দিয়ে যাচ্ছে, আর হচ্ছে এন্টি পেরিস্টালটিক হচ্ছে কারণ পেরিস্টালসিসটা দুইটা দুই দিকে যাচ্ছে। তাহলে রিট্রোকোলিক এবং অ্যান্টি পেরিস্টালটিক গ্যাস্ট্রোজেজোনোস্টমি এখানে করা হচ্ছে। অনেক সময় হচ্ছে বিলরথ 2 অপারেশন, মানে ডিজিজড পার্ট যেটা ছিল, এই যে এখানে আলসার ছিল ওই জায়গাটুকুকে কেটে ফেলে হচ্ছে জেজোনাম, এই ডিউডেনামটাকে বন্ধ করে দেওয়া হয়, আর জেজোনামটাকে এখানে এনে লাগাই দেওয়া হয়, এটা হচ্ছে বিলরথ 2। কিন্তু বিলরথ 2 এর হচ্ছে বিলরথ 1, মানে প্রথম ওনার অপারেশন সিরিজের প্রথম অপারেশন বিলরথ 1, মানে যে ডিজিজ পোরশনটুকুকে কেটে ফেলা হতো এবং আলটিমেটলি এই ডিউডেনামের মাথাটাকে এই স্টোমাকের সাথে লাগিয়ে দেওয়া হতো। দেখে মনে হচ্ছে এটা মোর ফিজিওলজিক্যাল এবং ভালো অপারেশন, কিন্তু এটার অনেকগুলো কমপ্লিকেশন ছিল, কারণ ডিউডেনাম আমরা জানি এটা ফিক্সড পার্ট এবং
এইখানে অনেকখানি অংশ ফেলে দেওয়া হলে ডিউডেনামটাকে মোবিলাইজ করে এখানে এনে লাগিয়ে দেওয়া এটা কঠিন ব্যাপার, কারণ অনেকখানি শর্টেজের মধ্যে ডিউডেনামটাকে টেনে লম্বা করা হচ্ছে। তাহলে এই যে যে জায়গাটা, এই জায়গাটা সবসময় স্ট্রেচের মধ্যে থাকতেছে এবং অ্যানাস্টোমোসিসও টেনশনের মধ্যে থাকতেছে, টান লাগতেছে, এবং এটার পারফোরেশন বা লিকেজের সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য উনি পরবর্তীতে যেটা করলেন, বিল্ডরথ 2 করলেন, মানে সেকেন্ড সিরিজ করলেন। যেমন আছে এখানে কেটে এখানে বন্ধ করে দিলেন, আর এই যে জেজুনাল লুপটা এনে এখানে অ্যানাস্টোমোসিস করে দিলেন। তাহলে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রোজেজুনোস্টমি, বিল্ডরথ 2 অপারেশন। এটা কিন্তু পেপটিক আছে ডিজের অপারেশন, মাথায় রাখতে হবে। তো এই অপশনগুলো অনেক কমপ্লিকেশন আছে। কমপ্লিকেশন আমরা মানে একটু করে যদি বোঝার চেষ্টা করি, তাহলে ডাম্পিং সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে গ্যাস্ট্রোজেজুনোস্টমি করলে পরে। সেটা আর্লি ডাম্পিং হতে পারে এবং লেট ডাম্পিং হতে পারে। ভ্যাগোটমি করলে পরে যেটা হতে পারে, মানে ট্রাঙ্কাল ভ্যাগোটমি। ট্রাঙ্কাল ভ্যাগোটমি করলে পরে আমাদের হেপাটিক যে ব্রাঞ্চটা ছিল এবং কিন্তু ভ্যাগোটমি করলে পরে আর যেটা হতে পারে, ডিলেড গ্যাস্ট্রিক এম্পটিং হতে পারে। ডিলেড গ্যাস্ট্রিক এম্পটিং হতে পারে। ভ্যাগোটমি করলে পরে আর যেটা হতে পারে সেটা হচ্ছে ভ্যাগোটমির পরে ডায়রিয়া হতে পারে। পোস্ট ভ্যাগোটমি ডায়রিয়া এটা হতে পারে। গ্যাস্ট্রোস্টমিক কমপ্লিকেশন এবং গ্যাস্ট্রোজেজুনোস্টমির পরে বাইল রিফ্লাক্স হতে পারে, কারণ ডিউডেনাম দিয়ে যে বাইলটা নিচের দিকে চলে যেত সেটা কিন্তু ডিউডেনাম দিয়ে জেজুনাম হয়ে, যেহেতু জেজুনামের সাথে স্টোমাকের অ্যানাস্টোমোসিস করা, সেহেতু স্টোমাকের ভিতর দিয়ে তারপর সে আসবে। সো স্টোমাকের ভিতর বাইল যাচ্ছে এবং এই বাইলটা রিফ্লাক্স বাইল বলি আমরা, যেটা স্টোমাকের ভিতর থাকার কথা ছিল না কিন্তু স্টোমাকের মধ্যে চলে আসলো। সো এই বাইল রিফ্লাক্সটা প্রিভেন্ট করার জন্য আরেকটা যে ওয়ে যেটা করা হয় সেটা হচ্ছে ব্লু এন্ড ওয়াই গ্যাস্ট্রোজেজুনোস্টমি। এটা আবার জেজুনামের অ্যানাস্টোমোসিস করা হয়। ওটাতে যেটা হয়, ওই বাইলটা আলটিমেটলি স্টোমাক দিয়ে যায় না, বাইলটা জেজুনাম থেকে জেজুনামের মধ্যে যায়। সেটা আলাদা একটা অপারেশন, সেটা আমরা পরবর্তীতে ছবি দেখাবো। তাহলে এই যে যে কমপ্লিকেশন, এই কমপ্লিকেশন গুলো হয় আলটিমেটলি হচ্ছে স্টোমা যেটা করা হলো, গ্যাস্ট্রোজেজুনোস্টমি যেটা করা হলো, সেটাতে কিন্তু আবার আলসার হতে পারে এবং আবার মেলিগন্যান্ট ট্রান্সফরমেশনও হতে পারে, এবং সেটাও আলটিমেটলি স্টেনোস হতে পারে। এই কমপ্লিকেশন গুলো কিন্তু এই অপারেশন গুলোর পরে সাধারণত হয়ে থাকে। আমাদের মেইন কনসার্ন হচ্ছে আর্লি অ্যান্ড লেট ডাম্পিং, সেটাই আমরা এখানে একটু দেখব। আর্লি ডাম্পিং মিন্স হচ্ছে যখন আমরা বিল্ডরথ 2 অপারেশন করি তখন, অথবা হচ্ছে যখন গ্যাস্ট্রোজেজুনোস্টমি করি তখন কিন্তু সেই ঘটনাটা যখন হচ্ছে না, গ্যাস্ট্রোজেজুনোস্টমি দিয়ে একটা আনপ্রোটেক্টেড এরিয়া, সেখান থেকে স্টোমাকের খাবার সরাসরি চলে যাচ্ছে জেজুনামে, স্টোমাকে যেটা আসতেছে সেটা চলে যাচ্ছে জেজুনামে। সো গ্যাস্ট্রিক এম্পটিং যেটা 4 ঘন্টা ধরে হতো আস্তে আস্তে করে অল্প অল্প করে, সেটা এখানে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাচ্ছে। সো এই অল্প সময়ের মধ্যে হওয়ার কারণে দুই ধরনের সিমটম, কিছু সিমটম ডেভেলপ করে আর্লি আর কিছু সিমটম ডেভেলপ করে হচ্ছে লেটে। তো ইমিডিয়েটলি যে সিমটম ডেভেলপ করে সেগুলোকে বলা হচ্ছে আর্লি ডাম্পিং, আর হচ্ছে ঘন্টা খানেক পরে যে সিমটম গুলো ডেভেলপ করে সেই সিমটম গুলোকে বলা হচ্ছে লেট ডাম্পিং। আর্লি ডাম্পিং সিনড্রোমের ইয়েতে সাধারণত দেখা যায় যে 30 to 40 মিনিটস পারসিস্ট করে, দুইটাতেই আলটিমেটলি শক হয়।
এবং দুইটাতেই শক হয়। হ্যাঁ, একটাতে হচ্ছে যেটা হয় যে স্টোমাক থেকে আর্লি ডাম্পিং এ স্টোমাক থেকে যখন জেজুনামের মধ্যে ফুড ম্যাটেরিয়াল গুলো আসে ওগুলো কিন্তু হাইপারটনিক। তো হাইপারটনিক খাবার যখন জেজুনামের মধ্যে চলে আসে তখন জেজুনাম কি করে, জেজুনাম হাইপারটনিকটাকে আইসোটনিক করার জন্য কিছু পরিমাণ ফ্লুইড সেক্রেশন করে। সো আমাদের বডিতে যেটা হয়, আমাদের বডিতে হচ্ছে ভাস্কুলার কম্পার্টমেন্টে ফ্লুইড কমে যায় এবং এটার কারণে হাইপোভোলেমিয়া ডেভেলপ করে। এবং এই হাইপোভোলেমিয়া ডেভেলপ করার কারণে আর্লি ডাম্পিং যে সিমটম, যেমন হচ্ছে এপিগেস্টিক ফুলনেস হয়, সোয়েটিং হয়, হেডেডনেস হয়, ট্যাকাইকার্ডিয়া হয় এবং জেজুনামে সরাসরি চলে যাওয়ার কারণে ডায়রিয়া হয় অনেক সময়। তাহলে আর্লি ডাম্পিং এ যেটা হয়, ফুডগুলো সরাসরি জেজুনামে চলে যাচ্ছে, জেজুনামে গেলে পরে ফ্লুইড, ওই ফুড ম্যাটেরিয়াল গুলোকে নিউট্রিলাইজ করার জন্য ফ্লুইড সিক্রেশন হচ্ছে, ভাস্কুলার কম্পার্টমেন্টে ফ্লুইড কমে যাচ্ছে এবং আলটিমেটলি হাইপোভোলেমিয়ার কারণে ফিচার হচ্ছে। এবং এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে হচ্ছে এপিগেস্ট্রিক ফুলনেস এবং ডায়রিয়া, সাথে হচ্ছে ট্যাকাইকার্ডিয়া, লাইট হেডেডনেস এবং সোয়েটিং। এবং এটা প্রিভেন্ট করা যায় কিভাবে? এটা প্রিভেন্ট করা যায় হচ্ছে খাওয়ার পরপরই পেশেন্ট হাঁটাহাঁটি করবে না, খাওয়ার পরপরই হচ্ছে আচ্ছা, ডাউন পজিশনে শুয়ে থাকবে। শুয়ে থাকলে পরে হচ্ছে গ্র্যাভিটির কারণে যেটা নিচের দিকে নেমে যেত সেটা হবে না, তখন অল্প অল্প করে স্টোমাক থেকে জেজুনামে পাস করতে থাকবে। আর এটা প্রিভেন্ট করার উপায় হচ্ছে শুয়ে থাকা। আর লেট ডাম্পিং যেটা হচ্ছে, লেট ডাম্পিং এ হচ্ছে স্টোমাক থেকে যখন জেজুনামে যায়, জেজুনামে গেলে পরে জেজুনাম অনেকগুলো গ্লুকোজ বা কার্বোহাইড্রেট কন্টেনিং ফুডকে অ্যাবজর্ব করে ফেলে এবং সেটা থেকে হঠাৎ করে অনেকগুলো গ্লুকোজ ব্লাডে চলে যায়। এবং আমাদের প্যানক্রিয়াস তখন মনে করে যে ওই ওই সময় একটা ট্রানজিয়েন্ট কিন্তু হাইপার গ্লাইসেমিয়া তৈরি হয়। তো ট্রানজিয়েন্ট হাইপারগ্লাইসেমিয়ার কারণে তখন আমাদের প্যানক্রিয়াস মনে করে যে আরো অনেক বেশি গ্লুকোজ হয়তো আসতে পারে, ওইটাকে নিউট্রিলাইজ করার জন্য একটু সময় নিয়ে অনেকখানি ইনসুলিন সে সিক্রেশন করে। এবং অনেকখানি ইনসুলিন যখন সিক্রেশন করে তখন ওই যে গ্লুকোজটা ছিল ওই গ্লুকোজটা নিউট্রিলাইজ হয়ে গেল, কিন্তু আরো কার্বোহাইড্রেট যেটা আসার কথা ছিল সেটা কিন্তু আসলো না। কারণ হচ্ছে 5 মিনিটের মধ্যে কিন্তু 10 মিনিটের মধ্যে যদি আমরা খেয়ে ফেলি, 10 মিনিটের মধ্যে খাওয়ার ফলে ওই 10 মিনিটের মধ্যেই কিন্তু পরবর্তী 10 মিনিটে বা 20 মিনিটে আলটিমেটলি হচ্ছে গ্লুকোজ গুলো অ্যাবজর্পশন হয়ে গেল। কিন্তু প্যানক্রিয়াস মনে করে যে পরবর্তীতে আরো গ্লুকোজ আসতে পারে, সেটা কিন্তু আর আসছে না। সেটা আসছে না, না আসার কারণে পরবর্তীতে অনেক বেশি ইনসুলিন সেক্রেশন করে হাইপোগ্লাইসেমিয়া তৈরি করে এবং হাইপোগ্লাইসেমিক একটা শক ওই সময় তৈরি হয়। সো এটা হচ্ছে লেট ডাম্পিং জন্য হচ্ছে। এটা রিলিফ হয় কিভাবে? এটা যদি হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করার উপায় হচ্ছে পরবর্তীতে আরো বেশি ফুড নেওয়া, মানে অল্প অল্প করে আরো খাবার খাওয়া, একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবার খেতে হবে। আর ওই সময় যদি আরো কিছু এক্সারসাইজ করে তাহলে দেখা যায় যে আরো হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। এবং এটাতেও দেখা যায় যে ট্রিমর হয়, ফেইন্টনেস হয় এবং প্রস্ট্রেশন হয়। তাহলে এগুলোই ছিল আমাদের আসলে পেপটিক আলসার ডিজিজের উপর আজকের আলোচনা। এটা অনেক বেশি একটা লেন্দি লেকচার হয়ে গেল, কারণ হচ্ছে আমরা মানে একসাথে অনেকগুলো কমপ্লিকেশন ডিটেইলস একটু পড়তে গেলাম, এই কারণেই হয়তো সময় লাগলো বেশি। তারপরে যারা মনোযোগ দিয়ে শুনেছো তাদের উপকারে আসার কথা আমার মনে
জানাচ্ছি। সবাই ভালো থাকবে এটাই আশা করছি।